ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের রেকর্ডিংটা অন করি। আর গাজী একটু রেকর্ডিংটা অন করিস ব্যাকআপ হিসাবে। ওকে ভাই। ওকে, তো শুরু করি। তো আমাদের কোর্স কি? কোর্সটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। তো আজকে থেকে অ্যালগোরিদম কোর্সটা শুরু করতেছি। এর আগের ক্লাসে আমরা জাস্ট মডিউল নিয়ে একটু আলোচনা করছিলাম। মডিউল নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে আমরা ক্লাস শেষে ক্লারিফাই করার চেষ্টা করব এভরিথিং। তো আর মাঝখানে আমরা একটা আমাদের যে কন্টেস্ট আছে, এবার কন্টেস্ট রিলেটেডও প্রবলেম সলভ করা ট্রাই করবো প্র্যাকটিক্যালি, যে কিভাবে করা যেতে পারে সব দেখবো। অ্যান্ড লেটস সি প্রবলেমটা একসেপ্ট হয় কিনা আমাদের, বা সলিউশনটা অ্যাকচুয়ালি একসেপ্ট হয় কিনা। তো এবার একটু আমাদের কনসিস্টেন্ট থাকা লাগবে, যেহেতু আমাদের কন্টেস্ট আছে। অ্যান্ড কন্টেস্টের সময় কিন্তু আগের ক্লাসেও বলছিলাম যে কন্টেস্টে সবচেয়ে মানে কন্টেস্টে ভালো করার সবচেয়ে বড় চাবি হইতেছে আমাদের প্র্যাকটিস। তো প্র্যাকটিসটা না থাকলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কন্টেস্টে বা যে কোনো রকম অ্যালগোরিদম কোর্সের পরীক্ষায় ভালো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ওকে। অ্যালগোরিদম শুরু করার আগে একটা কথা আমি ক্লিয়ার করি যে কম্পিউটার সায়েন্সে অ্যালগোরিদম বলতে কিন্তু কোনো আলাদা একটা চ্যাপ্টার না। এটা হচ্ছে পুরো আমাদের সাবজেক্টের ব্যাকবোন। ঠিক আছে, তো আমরা যদি কোড লিখতে জানি তাহলে আমরা সিনট্যাক্সও জানি, বাট আমাদের যদি অ্যালগোরিদমের থিঙ্কিং, যেটাকে আমরা বলি অ্যালগোরিদমিক থিঙ্কিং, সেটা না থাকে তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ড, তারপর কি করছো, বয়স বেশি হলে টিকিট পাবা, বয়স কম হলে টিকিট পাবা না, এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের আসলে কোনো জায়গায় সলভ করতে দিবে না জব সেক্টরে। তো অ্যাকচুয়ালি যখন আমাদের কোন ওই প্রবলেমটা কিন্তু আমরা অ্যালগোরিদমিক থিঙ্কিং না থাকলে আমরা কিন্তু ওখানে আটকে যাবো, তাই না? তো কম্পিটিটিভ প্রোগ্রামিং বলি, ইউনিভার্সিটি এক্সাম বলি, ইন্টার্নশিপ টেস্ট বলি, জব ইন্টারভিউ বলি, ইচ এন্ড এভরিথিং, সব জায়গায় মূলত একটা জিনিসই দেখা হয় যে আপনি প্রবলেমটা কিভাবে ভাবছেন এন্ড প্রবলেমটা কিভাবে সলিউশন করার ট্রাই করতেছেন। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এইখানে আমার স্লাইডের মধ্যে অনেক কিছু ফর্মাল ডেফিনেশন এটসেট্রা এটসেট্রা আছে, এইগুলো আমরা just পরবর্তীটা মনে রাখার জন্য লিখে রাখছি। আমি পুরোপুরি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো, মুখস্থের কিছু নাই। তো সবই বললাম, আপনারা আমার কথা বিশ্বাস করলে হবে হবে না। আপনারা চাইলে আপনাদের যে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, গ্রক আছে, এনি এনি টাইপ অফ আপনাদের এআই আছে বা গুগলও আছে, এখানে আপনারা যদি লেখেন যে অ্যাজ আ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমার সবচেয়ে বেশি কোন জিনিসটা ইম্পর্টেন্ট জানার জন্য, আমার জব ইন্টারভিউ হোক বা যে কোনো চাকরি ক্ষেত্রেই হোক, তো আপনাকে যে কোনো এআই বা গুগল বা যে কোনো ওয়েবসাইট বা ব্রাউজার আপনাকে বলবে যে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, যেটাকে আমরা ইন শর্টে বলি ডিএসএ। তো ডিএসএ নলেজের মধ্যে আপনাদের ডেটা স্ট্রাকচার কিন্তু শেষ, অ্যাকচুয়ালি শেষ না, বাট আমাদের একাডেমিক কারিকুলামে শেষ। তো যাদের প্রবলেম আছে তাদের একটু কেয়ারফুল থাকা লাগবে এন্ড চেষ্টা করবো যে ডেটা স্ট্রাকচারটা কমপ্লিট করার। ঠিক আছে, তো আমাদের কিন্তু ইউনিভার্সিটি, যেহেতু আমরা এখানে সবাই ড্যাফোডিলের স্টুডেন্ট, তো আমাদের ইউনিভার্সিটি কিন্তু বেস যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাকে ধরা হয় সি ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের যদি সি ল্যাঙ্গুয়েজের উপর একটা প্রফিসিয়েন্সি বা একটা কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাকচুয়ালি সিএসসি পড়ার মজা বা সিএসসি পড়ার যে দরকার বা সিএসসি মানে পরে আমরা যে চাকরি ক্ষেত্রগুলো আছে এগুলো এক্সপ্লোর করতে পারবো না। তো এর জন্য আমাদের সি ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যালগোরিদম হচ্ছে বা ডেটা স্ট্রাকচার হয়ে আসছে, পিপিএস হয়ে আসছে, এগুলা দরকার আছে জানার বা এগুলা শেখার বা প্রফিসিয়েন্সি অর্জন করার দরকার আছে। এখন আর একটা কথা বলি, যে এর আগের ক্লাসেও আমি এটা ক্লিয়ার করছিলাম, অনেকে বলছিল যদিও। তো আরেকবার বলি যে আমাদের অনেকের কিন্তু একটা কোয়েরি থাকে যে ভাই আমাদের আগে কি কি করা লাগতে পারে বা আগের কি কি জিনিস আমাদের জানা লাগতে পারে। ঠিক আছে, তো আগের জিনিস বলতে আমরা পিপিএস এর অ্যারে পর্যন্ত জানার চেষ্টা করব। স্ট্রিংটা আমাদের যদি খুব বেশি অ্যাডভান্সড কিছু চিন্তা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ল্যাবে লাগে, অ্যালগোরিদম ল্যাবে। এছাড়া আমাদের থিওরিতে তেমন একটা এখন পর্যন্ত স্ট্রিং লাগে নাই। আমি যদি কোশ্চেন অ্যানালাইসিসের সময় দেখি যে আমাদের স্ট্রিং লাগতেছে, সেক্ষেত্রে আপনাদের জানাই দিব আমি যে হ্যাঁ স্ট্রিং লাগতেছে, আমাদের স্ট্রিংটাও পড়তে হবে। ঠিক আছে, তো সবই বললাম। এখন অ্যালগোরিদম মানে কিন্তু খুব কঠিন কিছু না। অ্যালগোরিদম হলো কোনো সমস্যা সমাধান করা স্টেপ বাই স্টেপ আমাদের লজিক্যাল সলিউশন। কিভাবে আমরা চিন্তা করতে পারি যে যেমন আপনি কোথাও যাওয়ার আগে আপনার রুট ঠিক করেন যে আমি ভার্সিটিতে যাব, আমি হচ্ছে খাগান দিয়ে যাব, অথবা আমি আশুলিয়া দিয়ে যাব, অথবা আমি চারাবাগ দিয়ে যাবো, তাই না? তো আমি ভার্সিটিতে যাওয়ার আগে একটা রুট ঠিক করতেছি, কোনো রাস্তা আমরা মানে না চিন্তা করে যাই না, কোন রাস্তা দিয়ে যাব, কোথায় আমরা টার্ন নিব, এইগুলা কিন্তু আমাদের অ্যালগোরিদম। ঠিক আছে, তো আমরা যখন গাড়িটা চালাই, সেই গাড়িটা চালানোটা কিন্তু আমাদের প্রোগ্রাম। ওকে,
তো রুট যদি আমাদের ঠিক না থাকে, অর্থাৎ আমাদের অ্যালগোরিদমটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা ঠিক মতো এক্সিকিউট করবে না। তো এইটা কেন করবে না? কারণ আমি যদি আগে থেকে চিন্তা না করে রাখি বা প্ল্যান না করে রাখি, আমার গাড়িটা কি হবে, রাস্তায় ঘুরতেই থাকবে, কোনো মানে এক্সাক্ট ডেস্টিনেশনে আমরা যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছি এখানে আমরা পৌঁছাতে পারবো না। তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করি যে অ্যাকচুয়ালি আমার কিরকম মানে অ্যালগোরিদম কাজ করতে পারে আমাদের রিয়েল লাইফে, যে আমি যে বললাম যে অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদম হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ বা সিকোয়েন্সিয়াল লজিক্যাল প্ল্যান। ঠিক আছে? তো আমাদের যখন আমরা সকালবেলা কি করি, আমাদের সকালবেলা সবারই অন্যতম একটা মেইন বিষয় বা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে চা বা কফি খাওয়া। তো এই চা বা কফি খাওয়ার সময় আমাদের কি করা লাগে, চা কফি বানাইতে হয়। সেটা আমাদের আব্বু বানায় দিক, আমরা বানাই, অন্য কেউ বানায় দিক, বানাতে হয়। তো এই চা কফি বানানোর সময় যদি আমরা অ্যাকচুয়ালি প্রপার স্টেপ ফলো না করি, আমাদের কিন্তু চাটা হইতেছে মজা লাগবে না, বা চা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। তো এই যে আমাদের অ্যালগোরিদমিক থিঙ্কিংটা যদি না থাকে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটার সায়েন্স হোক বা আমাদের যে এই ফিল্ডটা হোক, সেখানে যে কোনো রকম চাকরি হোক, এই চাকরির অ্যাকচুয়াল মজাটা কিন্তু আমরা পাবো না। তো এখানে কি হচ্ছে, এখানে আমি প্রোগ্রাম আর আমাদের অ্যালগোরিদমের একটা তফাৎ বলে দিই, মানে ছোট করে বলি, যদিও এখানে আমাদের আরো একটু ইন ডিটেলস ডিসকাশন পরবর্তীতে আসবে। তো আমরা প্রোগ্রামটা কি বলতে পারি, আমরা প্রোগ্রামটা বলতে পারি চুলা। তো এখানে আমাদের একটু মনে রাখতে হবে, সেম অ্যালগোরিদম আমরা ডিফারেন্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি, ডিফারেন্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে আমার প্রত্যেকটা প্রোগ্রামে একই অ্যালগোরিদম দিয়ে আমি একই আউটপুট পাই। তো ডিফারেন্ট আউটপুট আসতে পারে, আবার সেম আউটপুট আসতে পারে। প্রোগ্রাম আমার ডিফারেন্ট হতে পারে, বাট অ্যালগোরিদমটা আমার সেম থাকতেছে, বা আমার অ্যালগোরিদমের সিকোয়েন্সটা মেনটেন করতে হইতেছে। সেটা আমি হিটারে চা বসাই, অথবা চুলাতে চা বসাই, অথবা স্টোভে চা বসাই, অথবা সিলিন্ডারের চুলায় চা বসাই, অথবা গ্যাসের চুলায় চা বসাই, ডাজেন্ট ম্যাটার। আমার চায়ের মানে চা প্রিপেয়ার করার যে প্রসেসটা, এই প্রসেসটা যদি আমার ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের চা হবে না, সেটা আমি যেই জায়গায় বসাই না কেন। ওকে? তো আমরা এখানে আমরা ইম্পর্টেন্স অফ অ্যালগোরিদমটা দেখতে পাইতেছি, যেটা আমি আগেও বললাম, যে আমাদের প্রোগ্রামিং অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা টেকনিক্যাল ইন্টারভিউজ, এই জায়গাগুলোতে আমাদের অ্যালগোরিদম জানাটা খুবই দরকার। আমাদের কোড কিন্তু মানে শুধুমাত্র কারেক্ট হলেই হবে না, আমাদের কোডের আর একটা বিষয় যেটা সবসময় মাথায় রাখতে হবে, কোডটা আমাদের এফিসিয়েন্ট কিনা। ঠিক আছে? যে আমি সাপোজ একটা কোড রান করতেছি, কোডের কথা আমি বাদই দিলাম, যে আমি সাপোজ একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার একটা অ্যালগোরিদম হচ্ছে, আমি হচ্ছে খাগান দিয়ে চানাবাগ দিয়ে তারপর ড্যাফোডিলে যাব। ঠিক আছে? তো সাপোজ আমার বাসা হচ্ছে দত্তপাড়া। তো আমি হচ্ছে খাগানে যাব, খাগান দিয়ে ডানে মোড় নিব, মোড় নেওয়ার পরে চারাবাগ যাবো, চারাবাগ দিয়ে ভিতর দিয়ে ওই ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে আমি ভার্সিটিতে ঢুকবো। আর একজনের মানে অ্যালগোরিদমটাকে আমি ডিরেক্টলি দত্তপাড়া থেকে ডিরেক্টলি রাস্তার উপর যাবো, রাস্তার উপর থেকে 2 নাম্বার গেটে ঢুকে যাবো বা 3 নাম্বার গেটে ঢুকে যাচ্ছি। তো এটা তার অ্যালগোরিদম। তো তার অ্যালগোরিদমটা বেশি এফিসিয়েন্ট, যে হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে ঢুকতেছে। তো এই যে আমাদের কোডের এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা দুইজনেই কিন্তু ড্যাফোডিলেই যাচ্ছি বা ভার্সিটিতেই ঢুকতেছি, বাট তার কম সময় লাগতেছে, আমার বেশি সময় লাগতেছে। এটাই কিন্তু আমাদের এফিসিয়েন্সির মধ্যে পড়ে। তো এখানে সেটাই লেখা আছে, কোড কারেক্টনেস অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, আমাদের এফিসিয়েন্সিটা দরকার আছে। ওকে? ওকে, তো আমি এখন হচ্ছে একটা ক্লিয়ার আইডিয়া দিব যে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম আর অ্যালগোরিদমটা কি। যদি আমরা ফর্মাল ডেফিনেশনটা ঘাটতে যাই, তাহলে কিন্তু অ্যালগোরিদমেও আমাদের বলবে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং বা স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স টু সলভ আ প্রবলেম। প্রোগ্রামের ক্ষেত্রে আমাকে বলবে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স টু সলভ আ প্রবলেম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্সটা কোথায়? এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে, যে অ্যালগোরিদম আর প্রোগ্রাম এক জিনিস না। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা হলো আমরা যে চিন্তাধারা করতেছি, এটার হচ্ছে একটা ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট তো বুঝি আমরা যে নকশা। ঠিক আছে? তো অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের একটা নকশা, আর প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হলো আমাদের একটা বাস্তব রূপ, বা আমরা যে ব্লু প্রিন্টটা দিতেছি বা নকশাটা বানাচ্ছি, সেই নকশার একটা বাস্তব রূপ। তো এই যেখানে আমার বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি কি, বাম সাইডে আমার একটা বিল্ডিং এর কাঠামো ডিজাইন করা আছে, সেটা পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক, যেভাবেই হোক ডিজাইন করা আছে। তো এইটাকে কি আমরা বিল্ডিং বলতে পারি? যে আমার কাছে এই নকশাটা যদি থাকে, আমরা কিন্তু বলতে পারবো না যে আমি একটা বিল্ডিং এর মালিক, তাই না? কিন্তু আমার কাছে যদি ডান পাশের ওই বিল্ডিংটা থাকে বা ওই ছবিটা থাকে বা ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমার থাকে, তাহলে আমি বলতে পারবো যে আমি মোটামুটি একটা বিল্ডিং এর মালিক, যেহেতু এখানে ছবিতে পুরোপুরি বিল্ডিংটা তৈরি হয়নি। ওকে? তো এইখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, অ্যালগোরিদম লেখা হয় কি মানে ডিজাইন ফেজে। ঠিক আছে? কোডিং শুরু করার আগে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ বা মানে কোনো কিছু বাধ্যতামূলক না। ঠিক আছে? বাংলা, ইংলিশ, হোয়াটএভার ম্যাথমেটিক্যাল নোটেশন যেভাবে হোক লিখতে পারি আমরা। এখানে আমি কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে, নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা নিয়ে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বলতেছি না। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা হচ্ছে একটা ডিজাইন। ওকে? এটা কিন্তু আমি মানে অরিজিনাল অ্যালগোরিদমের কথাই বললাম, যে প্রোগ্রাম সরি অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না। তো
এটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা করতে পারি। এখন ধরেন আমরা একটা এলিমেন্ট সার্চ করব, ঠিক আছে? আমার অ্যালগোরিদমটা কি? আমি অ্যালগোরিদমটা ইংলিশে লিখতে পারি যে ফার্স্ট উই হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ এভরি এলিমেন্ট। এটা কিন্তু আমার একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে। প্রোগ্রামটা কি? আমি যখন সি বা সি প্লাস প্লাসে লিখবো বা কোনো একটা সফটওয়্যারে কোড করবো, এইটাকে বলে হচ্ছে প্রোগ্রাম। ওকে, তো অ্যালগোরিদম একটা লজিক্যাল প্ল্যান, সেটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর কিন্তু দুটার ক্ষেত্রে, বাট একটা লজিক্যাল প্ল্যান। এটা দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধানের চিন্তা ভাবনাটা অ্যাকচুয়ালি করি। প্রোগ্রামটা হলো অ্যালগোরিদমের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। তো ধরতেছি আমি একটা বিল্ডিং বানাতে চাই। প্রথম ধাপে আমরা কি করি? একটা ব্লু প্রিন্ট করি বা নকশা করি। এই ব্লু প্রিন্টটায় আমরা কি করতে পারি? ইচ্ছা মতো রাফ ওয়ার্ক করতে পারি। এখানে আমার মনে হইলো এই জায়গায় জানালাটা না দিয়ে আমার ডান পাশে জানালা দিলে ভালো হতো, আমি ওটা পেন্সিল দিয়ে রাবার দিয়ে মুছে ডান পাশে জানালাটা দিলাম। ভুল হইলে আমরা কি করতেছি? রিডিজাইন করতেছি, আমরা ধাপ বদলাইতে পারতেছি। আমার মন চাইলে আমি হচ্ছে 5 তলার বদলে 6 তলা করলাম। আমার মন চাইলো আমার হচ্ছে দরজা একটা দেওয়ার বদলে 2টা দিলাম। 5টা ব্যালকনি দিলাম, 5টার জায়গায় আমি মন চাইলে আবার চেঞ্জ করে 2টা দিলাম। এনিথিং, মানে আমরা নতুন আইডিয়া যোগ করতে পারি, আবার পুরাতন আইডিয়া বাদও দিতে পারি আমার অ্যালগোরিথমিক পর্যায়ে। কারণ এইটা এখনো শুধু একটা অ্যালগোরিদম, অর্থাৎ আমার একটা চিন্তার কাঠামো, তাই না? তো এখানে আমি যেমন চাই রাফ করতে পারি। যেমন আমরা কি বলতে পারি? আমরা যখন পরীক্ষার হলে একদম লাস্ট পেজটা কাজ করি, ওই লাস্ট পেজে আমার ম্যাথ যদি ভুল হয় আমি ইচ্ছা মতো কাটলাম, যেমন চাই করলাম, কিন্তু অরিজিনাল পেজে যদি আমার ভুল হয় সেখানে কিন্তু কোনো মার্কস নাই, পুরোটা কেটে আবার নতুন করেই করতে হবে। তো এটাই। তো এখন আমি চিন্তা করতেছি এই ব্লু প্রিন্ট অনুযায়ী বা নকশা অনুযায়ী বাস্তবে একটা বিল্ডিং বানাবো। বিল্ডিং আমি অর্ধেক বানায় ফেললাম। এখন মানে অ্যাকচুয়ালি আমি বিল্ডিং বানাই ফেললাম, এটাকে আমরা বলতেছি প্রোগ্রাম। এখন যদি দেখা যায় যে বিল্ডিং আমরা অর্ধেক বানাই বা যত পুরাটাই বানাই বা এনি টাইপ অফ আমরা বানাই, আমার কাছে মনে হলো যে না ভাই, আমার এই জায়গায় দরজাটা দিয়ে আমার সুন্দর লাগতেছে না, আমি একটু বাম সাইডে আরেকটু বাম সাইডে দিই। আমার মনে হচ্ছে যে না, 2 তলার বারান্দাটা উপর তলার মতো করে ডিজাইন করলে আর একটু ভালো হতো, আমি আবার হচ্ছে এটা চেঞ্জ করি। তাহলে কি সেটা পসিবল? আমাদের পুরা বিল্ডিংটা কিন্তু সহজে ব্রেক করে আবার নতুন করে আমরা বানাতে পারতেছি না। তো এটা কি হইতেছে? এটাতে টাইম খরচ হচ্ছে, কস্টিং বেশি লাগতেছে, রিসোর্সেস অনেক বেশি লাগতেছে। ঠিক একইভাবে আমরা বলতে পারি একবার যখন অ্যালগোরিদম থেকে প্রোগ্রাম তৈরি হয়ে যায় তখন বড় রকম পরিবর্তন করা কঠিন। ভুল ঠিক করতে আমাদের অনেক বেশি এফোর্ট লাগতেছে, এন্ড পুরা স্ট্রাকচার ভেঙে নতুন করে লেখা অ্যাকচুয়ালি আমাদের মানে পক্ষে মানে বাস্তবসম্মত কোনো একটা ভালো সলিউশন না। ঠিক আছে, এর জন্য বলা হয় কি? বলা হয় অ্যালগোরিদমের স্টেজটা যেটা, এই স্টেজে আমরা যত বেশি থিঙ্কিং, টেস্টিং, রিফাইনমেন্ট, রাফ এগুলা করব বা করা যায়, প্রোগ্রাম স্টেজে তত কম সমস্যা সৃষ্টি হয়। তো আমরা ইন শর্ট কি বলতে পারি? যদি একটা সিম্পল 2টা শব্দ দিয়ে আমাদের মনে রাখতে হয়, অ্যালগোরিদমটা আমরা কি বলতে পারি? একটা পেন। আর সরি, অ্যালগোরিদম পেন না, অ্যালগোরিদম হচ্ছে আমাদের পেন্সিল, আর প্রোগ্রামটা হচ্ছে আমাদের পেন। কলমের কালি মোছাটা খুবই ডিফিকাল্ট, বাট পেন্সিলের কালি মোছাটা খুব ইজি। তো অ্যালগোরিদম হলো প্রবলেম সমাধানের ডিজাইন, এখানে লেখা আছে ডিজাইন এন্ড প্ল্যানিং, আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। এন্ড প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হলো সেই ডিজাইনের এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন। ওকে, তো আমরা বুঝলাম এইটুকু। এখন আহ আরেকটা জিনিস হচ্ছে, আহ, যেটা বলতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের এই যে আমি এক্সপ্লেনেশনটা দিলাম হোয়াট ইজ অ্যালগোরিদম, হোয়াট ইজ প্রোগ্রাম, এই কারণেই কিন্তু একটা ভালো প্রোগ্রাম লেখার আগে একটা পরিষ্কার বা কার্যকর অ্যালগোরিদম থাকা কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক। তো আমি আরেকটা মানে ছোট এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনারা রিলেট করতে পারবেন। আপনারা কিন্তু আগেই পরীক্ষার খাতায় লেখা শুরু করেন না যে আচ্ছা লিখতে থাকি দেখি কি আছে প্রশ্নে। আপনারা পুরো প্রশ্নটা একবার পড়েন, আগে চিন্তা করেন যে প্রশ্নটা আমার কিভাবে গেলে কোন দিকে আগালে এটার অ্যান্সার হবে, তারপর আপনারা পরীক্ষার খাতায় লেখেন। তো এই যে চিন্তার প্রসেসটা, ওটা কিন্তু আমাদের মানে অ্যালগোরিদমের মধ্যে বা অ্যালগোরিদমের সাথে তুলনা করা যাইতে পারে। এন্ড আমরা যে লিখি ওই খাতার লেখাগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম। ওকে, তো ধরুন আমরা একটা মানে কি নিয়ে কথা বলতে পারি? যে রান্নার রেসিপি আছে, রান্নার রেসিপি নিয়ে কথা বলতে পারি, যদি এটা নিয়ে আমরা বলছি এর আগে চায়ের সাথে তুলনা করছি। তো রেসিপি হইলো কি আমাদের অ্যালগোরিদম, কি কি উপকরণ লাগতেছে, কোনটা আগে দিব, কতক্ষণ রান্না করব, আপনি কোন চুলা ব্যবহার করবেন, গ্যাস নাকি ইন্ডাকশন, এইগুলো হচ্ছে প্রোগ্রামের এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো রেসিপি অ্যাকচুয়ালি বদলায় না, চুলা বদলাইতে পারে, আপনার গ্যাস স্টোভ হইতে পারে, ইন্ডাকশন স্টোভ হইতে পারে, এগুলা হচ্ছে আমাদের প্রোগ্রামের মধ্যে পড়তেছে। তো আহ, ঠিক তেমনই আমরা বলতে পারি যে অ্যালগোরিদম হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, এবং আমরা বলতে পারি অপারেটিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট। কারণ অ্যালগোরিদমটা কি? আমাদের মস্তিষ্কের চিন্তাধারা, আর প্রোগ্রামটাকে বাস্তব রূপ। প্রোগ্রামে অবশ্যই একটা হার্ডওয়্যার আর অপারেটিং সিস্টেমের ডিপেন্ডেন্সি থাকবে। ওকে, তো এখন প্রোগ্রাম এন্ড আমাদের অ্যালগোরিদম এভরিথিং তো আমরা করলাম। তো আমরা প্রোগ্রামার বা অ্যালগোরিদমের যেই ওয়ার্ডটা আছে ওটা নিয়ে আমরা একটু চিন্তা করি। তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় আসে, বিষয়টা ডোমেইন, ডোমেইন নলেজ লেখা আছে। তো ডোমেইন নলেজটা, তো
তো ডোমেন নলেজ কি, আমি যে ফিল্ডে কাজ করতেছি সেই ফিল্ডের নলেজ। সাপোজ আমি সিএসসি তে করতেছি, সিএসসি ডোমেন নলেজ কি, সিএসসি ডোমেন নলেজ হচ্ছে কম্পিউটার সায়েন্স, তাই না? তো সিএসসি ডোমেন নলেজ কম্পিউটার সায়েন্স। একটা মানুষ হচ্ছে ঢাকা মেডিকেলে পড়তেছে বা যে কোনো মেডিকেলে পড়তেছে, তো তার ডোমেন নলেজটা কি, তার ডোমেন নলেজটা হচ্ছে মেডিকেল সায়েন্স। ওকে, তো প্রত্যেকটা ফিল্ডেরই কিন্তু একটা ডোমেন নলেজ আছে, তো ডোমেন নলেজটা রাখা খুবই নেসেসারি। ওকে, তো এখন আমি কেন ডোমেন নলেজের কথা বললাম, ভালো অ্যালগোরিদম বানাতে কিন্তু শুধু প্রোগ্রামার হলে চলবে না, ওই যে প্রবলেমটার ব্যাপারে আমরা অ্যালগোরিদম বানাইতে বা ভালো অ্যালগোরিদম বানাতে চেষ্টা করতেছি, ওই প্রবলেমের ডোমেনটা আমাদের জানা থাকতে হবে বা বুঝতে হবে। সাপোজ আমি চিন্তা করলাম, আচ্ছা এটার এক্সাম্পলের একটা ভিজুয়ালাইজেশন থাকলে মনে হয় ভালো হতো, দেওয়া নাই, তো আমার কাছে মাথায় আসলো মাত্র যে সাপোজ আমি চিন্তা করলাম হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো, যে একটা হসপিটাল আছে। সাপোজ আমি গুগলে সার্চ দিলাম যে একটা হসপিটাল পাইলাম, হসপিটালটা অনেক ব্যস্ত, অনেক ভালো হসপিটালটা, অনেক রোগী আসে, বাট এই হসপিটালের কোনো সিস্টেম নাই বা কোনো ওয়েবসাইট নাই। আমি একটা মানে হসপিটালের ওয়েবসাইট বানাতে যাবো। আহ তাহলে আমি কি করতে পারি, সেটা করার আগে একটু জিজ্ঞেস করি যে আমার কথা কি ক্লিয়ার বা স্ক্রিন কি পরিষ্কার দেখা যাইতেছে? হোপফুলি দেখা যাচ্ছে। জি ভাই, ওকে ওকে ওকে। ওকে ওকে। জি ভাই, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, তো আমি চিন্তা করলাম যে আমি একটা হসপিটালে বা ওই হসপিটালের এবিসিডি হসপিটালের আমি একটা সফটওয়্যার বানাবো বা একটা সিস্টেম বানাবো। তো অ্যাকচুয়ালি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে হলে আমার ওই হসপিটালে বা যে কোনো একটা হসপিটাল বা মেডিকেল সায়েন্সের যে ওয়ার্ক ফ্লোটা, ওইটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমার অ্যালগোরিদম ফ্লড হবে বা ফ্লড যেটাকে আমরা বলি বা ভুল, এই ফ্লটা থেকে যাবে। কেন থাকবে, যে আমি যদি এখন এমন একটা সিস্টেম বানাই যে সিস্টেমে আমি ডাক্তার টাক্তার দেখায় রুগীকে রিলিজ দেওয়ার পরে আমার ওয়েবসাইটে আসতেছে এই যে আপনার বিল, আপনি এত টাকা এখন জমা দেন, তাহলে কি হবে, তাহলে তো একটা মানুষ বিল না দিয়ে চলে যাবে। তো এই জিনিসগুলো আমার জানা থাকতে হবে। এটা তো আমি নর্মালি হসপিটালে যাই দেখে বলতে পারতেছি, বাট অ্যাকচুয়ালি যে কোনো জিনিসেরই আমার ইনডেপথ ডোমেন নলেজ জানতে হবে। তো এটা শুধুমাত্র হসপিটালের ক্ষেত্রেই না, আমি যে কোনো একটা মানে নর্মাল সেন্সেও, আমি যে কোনো ফিল্ডের ক্ষেত্রে বা ডোমেনের ক্ষেত্রেও আমার এই জিনিসটা বাধ্যতামূলক। তো আমার কি করতে হবে, আমার প্রত্যেকটা ডোমেইনের, যেই ডোমেইনের ব্যাপারে আমি অ্যালগোরিদম বানাবো ওই ডোমেইনের আমার একটা নলেজ থাকতে হবে। তো এই নলেজটা যদি না থাকে তাহলে কিন্তু আমার হবে না। তো বেস্ট অ্যালগোরিদম আমরা বলি হচ্ছে ডোমেইন এক্সপার্ট প্লাস প্রোগ্রামার। প্রোগ্রামিং স্কিল যদি না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমার কি হবে না, সেই ক্ষেত্রে আমার আহ, আহ, কি বলবো, সেই ক্ষেত্রে আমার কিন্তু আমার ওই প্রোগ্রামটা বানানো পসিবল হবে না, কারণ আমি এজ আ প্রোগ্রামার হিসাবে তো প্রোগ্রাম বানাবো, প্রোগ্রামার না হলে তো প্রোগ্রাম বানানো সম্ভব না। তো একটা ডাক্তার হচ্ছে ডোমেন নলেজ রাখে, বাট ডাক্তারকে যদি আমি এখন বলি যে হসপিটালের একটা ওয়েবসাইট বানাতে, সে বানাইতে পারবে না। আচ্ছা আমি এই পাশে একজনকে হোস্ট দিয়ে নেই। এই পাশে দেখি, আচ্ছা আছেই মনে হয়, আচ্ছা কেউ নাই। ওকে, তো সমস্যা নাই। সো এই জিনিসটা আমাদের একটু জানতে হবে যে বেস্ট অ্যালগোরিদম ইজ ইকুয়ালস টু ডোমেইন এক্সপার্ট প্লাস প্রোগ্রামার। আমার একটা অ্যালগোরিদম বানাতে হলে ওই ডোমেইন সম্পর্কে নলেজ রাখা লাগবে, প্লাস আমাকে একটা ভালো প্রোগ্রামার হতে হবে। তো অ্যালগোরিদম কোর্সে আমরা শুধু অ্যালগোরিদম লিখতেছি না, আমরা শিখবো অ্যানালাইজ করা। আচ্ছা এখানে হচ্ছে অ্যালগোরিদম ভার্সেস প্রোগ্রামের একটা ফর্মাল ডেফিনেশন আছে, তো আমি বুঝাই দিচ্ছি, আমার মনে হয় না এটা মুখস্থ করা লাগবে। সো আমরা এখানে শিখবো কি, আমরা শিখবো অ্যালগোরিদম অ্যানালাইজ কিভাবে করতে হয়। কারণ সব অ্যালগোরিদম ইকুয়ালি গুড না। ওই যে আমি বললাম যে আমি খাগান হয়ে চারাবাগ হয়ে তারপর যাবো, আর একজন হচ্ছে যারা 2 নম্বর গেটে ঢুকে যাবে। তো দুইটা অ্যালগোরিদম কিন্তু মানে দুইটাই কিন্তু একটা অ্যালগোরিদম, মানে একটা প্রবলেমকে সলভ করতেছে, বাট দুইটাই কিন্তু ভালো না, একটাই ভালো। তো একই প্রবলেম আমার মাল্টিপল ওয়েজে সলভ করা যায়। তো ধরি যে আমরা একটা নাম্বার খুঁজতেছি, একজন একটা 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 করে সব নাম্বার দেখতেছে, আর আরেকজন হচ্ছে মাঝখান থেকে ক্লেভার ভাবে বা চালাক ভাবে শুরু করছে। তো দুজনেই আনসার পাবে। এটা আমরা অ্যাকচুয়ালি নাম্বার খোঁজাটা আর একটু পরে ভালো মতো বুঝবো, এক ক্লাস পরে। আর একটা আমি এক্সাম্পল যদি দিই, যে আমি সাপোজ আমি আর আমার একটা বন্ধু, ধরেন সাদমান ভাইয়া লাইব্রেরিতে গেছে, আমি হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম এই বইটা খুঁজবো। আমি প্রথম সারি থেকে খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, আর সাদমান ভাইয়া কি করছে, ওই যে ডি নামের যে সেকশনটা আছে বা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাপোজ ধরেন আমাদের লাইব্রেরিতে বই সাজানো থাকে, অথবা ধরেন আমার ডিপার্টমেন্ট অনুযায়ী সাজানো থাকে, সিএসসি যে সেকশনটা আছে ওই সেকশনে গেছে। তো এই সেকশনে গিয়ে তারপর একটা একটা করে খুঁজতেছে। তো এই যে আমাদের যে মানে দুটাই কিন্তু অ্যাপ্রোচ, আমিও আমার ওই বইটা পাবো, আপনার সাদমান ভাইও ওই বইটা পাবে, বা দুজনের কিন্তু পাওয়ার ধরনটা একই না বা এফিসিয়েন্সি সেম হবে না। তো অবশ্যই আমি দেরিতে পাবো and সাদমান ভাই আগে পাবে। তো এটাই হচ্ছে আমাদের মানে মূল কথা, যে একটা প্রবলেম মাল্টিপল ওয়েজে সলভ করা যায়, কিন্তু প্রত্যেকটা ওয়েজই যে আমাদের ভালো হবে বা একটা মানে প্রত্যেকটা ওয়েজই যে আমাদের বেস্ট হবে এটার কোনো কথা নেই। দুজনেই অ্যান্সার পাবো, কিন্তু সময় পার্থক্য কিন্তু বিশাল, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট একটা লাইব্রেরির কথা বলছি, ওখানে যদি আমি 1 লাখ ডাটার কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু সাপোজ ধরেন ড্যাফোডিলের যত মানুষ আছে সব মানুষের নাম খুঁজতে যাবো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে সর্ট করা। তো কি করবো, আমি হচ্ছে একটা একটা করে যদি খুঁজতে যাই, আর আরেকজন যদি যেই নামটা খুঁজতেছে ওই অ্যালফাবেটের অর্ডারে চলে গেছে, তাহলে কিন্তু সময়ের তফাৎটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো
আহ, এই তখন হচ্ছে সময় পার্থক্যটা বিশাল হয়ে যাবে। তো অ্যালগোরিদম অ্যানালাইসিস আমাদের শেখায় যে অ্যাকচুয়ালি কোন অ্যাপ্রোচ স্কেলেবল, কোন অ্যাপ্রোচ স্কেলেবল না। আমি কিন্তু বলতেছি না যে আমি একটা একটা করে খুঁজতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ওটা খারাপ হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা ওয়েজই কোনো না কোনো ক্ষেত্রে ভালো, বাট কোন ক্ষেত্রে কোনটা ভালো এইটাই আমাদের অ্যালগোরিদম ডিসাইড করতে শিখাবে বা অ্যানালাইজ করতে শিখাবে। এখানে আমরা অ্যালগোরিদম রান করে অ্যাকচুয়ালি জাজ করবো না, আমরা থিওরিটিক্যালি ভাববো ইনপুট বড় হলে কি হবে। কারণ আজকে আমি ক্লাসের মধ্যে 10টা ডাটা নিয়ে কাজ করব, আহ, আসলে 10টা ডাটা নিয়ে কাজ করতেছি। পরবর্তীতে দেখতে পাবেন সর্টিং যখন করাবো 10টা ডাটা নিয়ে কাজ করবো। আপনি জব ইন্টারভিউতে যাবেন, জব ইন্টারভিউ পাস করলেন, জবে মানে আপনাকে জব দেওয়া হলো, জবে আপনাকে কি করতে পারে, 10 লাখ টাকা দিতে পারে। তখন আমার এই 10টা ডাটা নিয়ে আমি যে অ্যালগোরিদমটা বানাইছি ওই অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি 10 লাখ ডাটার জন্য ঠিক থাকবে কিনা বা টিকে থাকবে কিনা, এটাই কিন্তু আমাদের একটা অ্যালগোরিদমিক মাইন্ডসেট। ঠিক আছে? তো এই কোর্সে অ্যালগোরিদম বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমরা সি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্সটা ব্যবহার করব। কেউ চাইলে সি প্লাস প্লাস করতে পারেন, দুটাই সেম। বাট আমাদের খাতার মধ্যে সি অথবা সি প্লাস প্লাস ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেয় না। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স থাকবে সি প্লাস প্লাস, না পারলে সি চেষ্টা করবেন। বাট বাকি প্রবলেম, কারণ এরা গত ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে, মানে গত ক্লাসে না অ্যাকচুয়ালি গত দিন একজন জিজ্ঞেস করছিলেন যে ভাই আমি জাভাতে পারি, জাভাতে করতে পারবো কিনা। আর একজন আমাকে একটা টেক্সট দিছিল যে ভাই আমি পাইথনে করতে পারবো কিনা। সো এইটা নিয়ে একটু কনফিউশন আছে, হোপফুলি পারার কথা, বাট কিছু কমপ্লেক্সিটি পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো আমাদের সাজেশন আমাদের এন্ড থেকে অবশ্যই আপনারা সি প্লাস প্লাস এর চেষ্টা করবেন, সি প্লাস প্লাস না পারলে সেটা চেষ্টা করবেন। আর ল্যাবের ক্ষেত্রে থিওরির ক্ষেত্রে আপনাদের সি এন্ড সি প্লাস প্লাস দুটাই চান, কারণ আপনারা কোনো ফাংশন কল করতে হবে না, আপনাদের এই অ্যালগোরিদমটাই লিখতে হবে। ঠিক আছে? তো দুইটার ক্ষেত্রেই একই, মানে আপনারা যেটাই করেন কোনো সমস্যা নেই, সি সি প্লাস প্লাস এর মধ্যে কোনো আহামরি পার্থক্য নাই। সো এটা নিয়ে প্যারা হওয়ার কিছু নেই, খুবই যদি ট্রান্সফর্ম করা যায়। তো যেটাই হোক, একটা জিনিস মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ এখানে গোল না, আমাদের গোল হচ্ছে অ্যালগোরিদমিক থিঙ্কিং। তো আপনি আজকে সিটা শিখবেন, কালকে পাইথন বা জাভাতে ইমপ্লিমেন্ট করবেন, কোনো প্রবলেম নেই। তো এটাই। অ্যালগোরিদমের বেসিক ক্যারেক্টারিস্টিক্স একটু যাই। আছে নাকি এখানে? হ্যাঁ, অ্যালগোরিদমের এখানে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে। যে অ্যালগোরিদম আমাদের কি করতে হবে, অ্যালগোরিদম আমাদের ফাইনাইট হতে হবে, একটা এন্ড পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে? যে আমি একটা অ্যালগোরিদম বানাইলাম, আমি অমুক জায়গায় যাবো। তো আমার একটা এন্ড পয়েন্ট কি, আমার ডেপুটি ইউনিভার্সিটি, মানে অমুক জায়গাটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। আমি একটা ডিজাইন বানালাম বা নকশা বানালাম, আমার এন্ড পয়েন্ট কি, আমার এন্ড পয়েন্ট হচ্ছে 6 তলা একটা বাড়ি। ওকে, তো এক সেকেন্ড হোল্ড করি। ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। এরপরে কি, এরপরে হচ্ছে আমার স্টেপস ক্লিয়ার হতে হবে এন্ড কোনো অ্যাম্বিগিটি থাকা যাবে না। এখন অনেকের মানে কনফিউশন থাকে অ্যাম্বিগিটি কি। অ্যাম্বিগিটি অ্যাকচুয়ালি আপনারা থিওরি অফ কম্পিউটেশন বা কম্পাইলার ডিজাইন হলে আর মানে পড়লে, কোর্সটা পড়লে একটু বেটার জানতেন। বাট আহামরি এত কিছু জানা লাগবে না, একটা জিনিস জেনে রাখেন যে অ্যাম্বিগুইটি হচ্ছে, সাপোজ আমি একটা মেশিনে এ ইনপুট দিচ্ছি, এই ইনপুট দিলে আমার এই রাস্তায়ও যাচ্ছে, এই রাস্তায়ও যাচ্ছে, রাস্তা ওয়ানেও যাচ্ছে, রাস্তা টুতেও যাচ্ছে, এটাকে বলে অ্যাম্বিগুইটি। বা এই প্রোগ্রামটাকে আমরা বলতেছি অ্যাম্বিগুয়াস প্রোগ্রাম, অর্থাৎ একই ইনপুটের জন্য দুই রাস্তায় যাচ্ছে। ঠিক আছে? তো আর আরেকটা কি এক্সাম্পল হতে পারে, সাপোজ আনএম্বিগুয়াস একটা এক্সাম্পল দিই, যে 18 বছরের নিচে হইলে টিকিট পাবে না। ঠিক আছে? কোন একটা শোতে যাওয়ার। আর 18 বছরের বেশি হলে টিকিট পাবে। তো এখানে কি, 18-র নিচে ইনপুট গেলেই টিকিট পাবে না। বাট এমন যদি হইতো 18-র নিচে গেলে টিকিট পাচ্ছেও, আবার এমন এমন কেস আছে পাচ্ছে না, এটা কি বলি আমরা, অ্যাম্বিগুয়াস। ঠিক আছে? যেটাতে আমরা শিওর না, বা একই ইনপুট থেকে আমরা দুইটা রাস্তায় যাইতে পারতেছি, এটাকে আমরা বলতেছি অ্যাম্বিগুয়াস। তো আরেকটা বেসিক ইম্পর্টেন্ট থিং হচ্ছে, আমাদের ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এন্ড আমাদের স্টেপস গুলা কি হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। তো প্রত্যেকটা স্টেপই বা আমাদের যে অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমটাকে আমরা যেন প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে পারি বা প্রোগ্রামে কনভার্ট করতে পারি, এটা রাখতে হবে। তো বাস্তবে যেন করা সম্ভব হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অ্যালগোরিদম যেন আমাদের রিউজেবল এবং পোর্টেবল হয়। রিউজেবল পোর্টেবলটা কি? রিউজেবল মানে হচ্ছে, সাপোজ আজকে আপনি একটা অ্যালগোরিদম বানাইছেন, ওই অ্যালগোরিদমটাকে আমার মনে হয়েছে আরেকটু রিফাইন করলে আমার আরেকটু ভালো করার প্রয়োজন, মানে আরেকটু ভালো করা সম্ভব। তো এইটাকে আমি আরেকবার ইউজ করবো, মানে অ্যালগোরিদমটাকে আরেকবার ইউজ করবো, বা আপনার অ্যালগোরিদমটাকে, বা আপনি একটা নকশা বানাইছেন, ওই নকশাটাকে আমি আরেকবার ধরে আরেকটু ডিজাইন করব, এই ডিজাইনটার থেকে আরেকটু বেটার একটা বিল্ডিং বানানো পসিবল। তো এটাকে বলতেছি রিউজেবল। ওই যে মানুষের হাত পাল্টাইছে, আপনার হাত থেকে আমার হাতে ওই ডিজাইনটা আসছে, এটাই হচ্ছে পোর্টেবল। ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম, যদি এরকম টাইপের থিওরি আসে না, বাট স্টিল আপনাদের জানায় রাখলাম। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের অ্যালগোরিদমের বেসিক ক্যারেক্টারিস্টিক্স বললাম। তো অ্যালগোরিদম অ্যাকচুয়ালি আমাদের অনেক রকম হয়, বা ওই মানে ওই সব কি কি রকম হয় ওটা পরে যাচ্ছি। তো কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যাকচুয়ালি অ্যালগোরিদম দিয়ে তৈরি। আমরা এই যে গুগল আছে,
তারপর ফেসবুক আছে, গুগল যে এত তাড়াতাড়ি সার্চ রেজাল্ট দেখাইতেছে, তারপর ফেসবুক যেভাবে আমাদের ফিডটা অ্যারেঞ্জ করতেছে, এটা কিন্তু অ্যালগোরিদমের ফল। আর আজকে আমি একটা জিনিস দেখতেছি, কালকে ওই জিনিসের ব্যাপারে আমার বেশি বেশি ফিডে নিউজ ফিডে ভিডিও বা পোস্ট আসতেছে। আজকে আমি সাপোজ খেলা দেখতেছি, ফুটবল খেলা, কালকে আমার খেলাই আসতেছে। আজকে আমি অন্য কিছু দেখতেছি, একটা ঘড়ির পণ্য মানে বা ঘড়ির একটা প্রোডাক্ট দেখতেছি, যে কোনো একটা ব্র্যান্ডের ঘড়ি দেখতেছি, আমার পরের দিন ওটাই আসতেছে। তো এটাকেই আমরা বলতেছি অ্যালগোরিদম, ঠিক আছে। তো এগুলা কিন্তু দাঁড়াই আছে হচ্ছে অ্যালগোরিদমের ভিত্তিতে। এই সবই হচ্ছে আমাদের অ্যালগোরিদমের ফল। ছোট ডাটাতে সব সলিউশন কাজ করে, কিন্তু বড় ডাটা হইলে অ্যালগোরিদমের আসল পার্থক্য আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই যে অ্যালগোরিদম কিভাবে এফিসিয়েন্ট করা যায় বা এফিসিয়েন্টলি বা আরেকটু অপটিমাইজ করা যায়, যে আমরা কত মানে অ্যালগোরিদমের কতটা আসলে কতদূর নিয়ে যাইতে পারে, ঠিক আছে। তো আমরা কিন্তু মোটামুটি সবাই এখন কম বেশি ডেস্কটপ বা ল্যাপটপে, অ্যাকচুয়ালি ওয়েব ভার্সন যেটাকে আমরা বলি, ওয়েব ভার্সনে আমরা কি করি, ফেসবুক চালাই, তাই না? তো ওয়েব ভার্সনে যখন ফেসবুক চালাইতেছি, তো আমরা কি দেখি, আমাকে সাপোজ এটা আমার ডেস্কটপ, এখানে আমাকে একজন কুদ্দুস নামের একটা মানুষ আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমার এখানে দুইটা অপশন আছে, একটা একসেপ্ট, একটা রিজেক্ট। তো আমি যখন একসেপ্ট বা রিজেক্ট দিচ্ছি ফেসবুকের ফ্রেন্ড লিস্টের অপশনে, তখন কি আমার এতটুকু যে পেজের অংশটা আছে এইটুকু রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হয়ে কি হচ্ছে, এখানে ফ্রেন্ডস লেখা উঠতেছে। কিন্তু আমার যদি পুরা ওয়েবটা বা পুরা ব্রাউজারটা রিফ্রেশ হয়ে যেত, তাহলে কিন্তু সময় বেশি খরচ হতো। তো এগুলা কিন্তু ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেগুলো হচ্ছে অ্যালগোরিদমে ম্যাটার করে। আপনি মনে করতেছেন এক সেকেন্ড একটা রিফ্রেশের ব্যাপার, কিন্তু চিন্তা করেন ফেসবুক কতজন মানুষ চালায় এন্ড কতজন মানুষ কত ঘন্টা চালায়। তো এই এক সেকেন্ড করতে করতে কত ঘন্টার পর ঘন্টা বা কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের লস বা লাভের তফাৎ করে দিতে পারে। তো এটাই হলো অ্যালগোরিদম জার্নির শুরু। এখান থেকে আপনার প্রবলেম সলভিং স্কিল তৈরি হবে। তো আমরা এই কোর্সে অ্যালগোরিদম গুলাকে ছোট ছোট অংশে ভাঙবো। কোনো মুখস্থ নাই, কোনো মানে কোনো মনে রাখা নাই, জাস্ট লজিক এন্ড সিমুলেশন। একটা কথা, সিমুলেশন। তো এই দুটো জিনিস এন্ড একটাই লক্ষ্য, আপনাকে এমন ভাবে ট্রেন করা হবে যেন আপনি নতুন প্রবলেম দেখলে ভয় না পান, বরং মাথায় একটা অ্যাপ্রোচ আনার চিন্তা করেন, ঠিক আছে। তো এখন আমি ওই যে বললাম যে দেয়ার আর মাল্টিপল ওয়েজ, যে একটা অ্যালগোরিদম মানে কত রকমের হতে পারে, ঠিক আছে। তো একটা অ্যালগোরিদম কি বললাম আমি, অ্যালগোরিদম হচ্ছে আমাদের একটা প্রবলেমকে সলভ করার অ্যাপ্রোচ বা প্রসেস, সিকোয়েন্সিয়াল প্রসেস, ঠিক আছে। তো আমাদের একটা প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু অনেক রকম প্রসেস আছে। আগেও বলছি যে একটা প্রবলেম আমরা অনেকভাবে সলভ করতে পারি। তো তাদের মধ্যে কি কি অ্যাপ্রোচ আমরা নোটেবল আছে, তাদের মধ্যে আছে হচ্ছে ব্রুট ফোর্স মেথড, তাদের মধ্যে আছে কি ডিভাইড এন্ড কনকোয়ার মেথড, তাদের মধ্যে আছে গ্রিডি মেথড, তাদের মধ্যে আরেকটা কি আছে ডাইনামিক প্রোগ্রামিং, অথবা ইন শর্টে আমরা বলি ডিপি মেথড, ঠিক আছে। এছাড়াও আরো অনেক কিছু আছে। আপনাদের একাডেমিক্সে এই চারটাই মূলত থাকে, এন্ড এই চারটার মধ্যে মোস্ট স্পেসিফিকলি প্রথম দুইটা হচ্ছে আপনাদের মিডটার্মের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। গ্রিডিটা হয়তো থাকতে পারে, সেটা পরবর্তীতে আমরা পড়ানোর চেষ্টা করবো পেইড ব্যাচে, বাট আমাদের ফ্রি ব্যাচে হচ্ছে এত তো পড়ানো পসিবল হয়ে যাচ্ছে না। তো আমরা হচ্ছে ব্রুট ফোর্স আর ডিভাইড এন্ড কনকোয়ারের ব্যাপারে আপনাদের আজকে প্রপার ধারণা দিব, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আপনাদের মোটামুটি কুইজের টপিক হিসাবে থাকতে পারে আজকের টপিক গুলা। অ্যাকচুয়ালি প্রথম যে তিনটা ক্লাস আমাদের ফ্রিতে আছে, তিনটা ক্লাস থেকে কুইজের টপিকে থাকে। তো হোপফুলি আপনারা ভালো মতো বুঝবেন। ওকে, তো এখন থেকে হচ্ছে আমাদের মূল যে কনসেপ্ট, একাডেমিক কনসেপ্ট, ঠিক আছে। তো এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা অ্যালগোরিদম কি জিনিস এগুলো অ্যাকচুয়ালি জানলাম, বা কেন করবো অ্যালগোরিদম, শিখবোটা কেন, একটা শেখার পিছনে আমার গোল থাকবে না, নাহলে তো আমি পরীক্ষার আগে রাতে মুখস্থ করে চলে যাবো। তো এর জন্য বললাম। তো এখন আমরা মূল টপিকে আসি। এই যে আমি আগেও বলছি যে আমার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে ঢুকে যাবো, আর একটা কি, আর একটা ফার্স্টে খাগান যাবো, খাগান দিয়ে চারাবাগ যাবো, চারাবাগ দিয়ে আশুলিয়া যাবো, আশুলিয়া দিয়ে আবার ব্যাক করবো, ব্যাক করে আমি দেখো দিলে আসবো। তো আমার দুটাই কারেক্ট সলিউশন, বাট কোনো একটা সলিউশন হচ্ছে এফিসিয়েন্ট এবং ফাস্ট। তো আমি ব্রুট ফোর্স মেথডের ব্যাপারে একটু কথা বলি। ব্রুট ফোর্স মেথডটা কি বাংলায়, যদি এখানে তো আমাদের হচ্ছে ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে, ফর্মাল ডেফিনেশন আপনারা চাইলে পরে দেখতে পারেন। আমি ক্লাস নোটটা শেয়ার করে দিব, আপনাদের লিঙ্ক দিয়ে দিব, ওয়ান নোটের লিঙ্কটা। তো ব্রুট ফোর্স মেথডটা অ্যাকচুয়ালি আমাদের কি, ব্রুট ফোর্স মেথডটা আমাদের একটা একটা করে প্রসেস ধরে নেওয়া, ঠিক আছে। বা আমি একটা 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 করে প্রত্যেকটা পসিবল যে অপশন আছে, প্রত্যেকটা পসিবল অপশন আমি চেক করব, ঠিক আছে। তো সাপোজ আমার এখানে 10টা মানুষ আছে, আমার এই একটা মানুষ, বি সি ডি ই এফ, এরকম ধরলাম আমি এখানে 6টা মানুষ আছে। তো আমি 6টা মানুষের কাছ থেকে আমার হচ্ছে কি, আমার আছে হচ্ছে গার্ড মামা, এখানে আছে হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। তো এখানে আছে স্টুডেন্ট, এখানে আছে হচ্ছে অ্যাডমিন, এখানে আছে স্টাফ, তো এখানে আছে হচ্ছে টিচার্স, এখানে আছে হচ্ছে আমার ডিন, ঠিক আছে। তো আমার এমন একটা জিনিস লাগবে যেটা অ্যাকচুয়ালি আমি আমার ডিন স্যারের কাছ থেকে জানতে পারবো। আমার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কি বলতেছে, একটা 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 করে ফার্স্ট থেকে শুরু করে প্রত্যেকটা পসিবল মানে অপশন মানে টেস্ট করবা। তো আমি ফার্স্টে গার্ড মামাকে বলবো, মামা আপনি কি জানেন যে এই জিনিসটার অ্যান্সার কি, বলবেন না। তারপর স্টুডেন্টদের বলবো, বলবে না। অ্যাডমিনদের বলবো, বলবে না। স্টাফদের বলবো, বলবে না। টিচারদের বলবো, বলবে না। তারপর কি, আমি ডিন স্যারের কাছে যাবো, ফ্যাকাল্টির ডিনের কাছে যাবো, স্যার আপনি কি জানেন, হ্যাঁ স্যার, ডিন স্যার বলবে হ্যাঁ আমি জানি, এটা অ্যান্সার এইটা। তো এটাকে কি বলে,
ব্রুট ফোর্স মেথড, যে একটা 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 করে আমাদের প্রত্যেকটা পসিবল অপশন এক্সপ্লোর করা, ঠিক আছে? তো এই যে আমাদের, আমি টাইম কমপ্লেক্সিটি বা পরবর্তীতে আরেকটা আছে স্পেস কমপ্লেক্সিটি, এইটাতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি বলতেছি যে আমি বললাম আমি খাগান দিয়ে যাইতে পারতেছি ড্যাফোডিলে, এবং এট দ্য সেম টাইম আমি কি করতে পারতেছি, আমি করতে পারতেছি 2 নাম্বার গেটে ঢুকতে পারতেছি। তো এটা তো অ্যাকচুয়ালি আমি খালি চোখে দেখে বলতে পারতেছি। তো এমন কিছু হইলো সাপোজ যে খুবই সূক্ষ্ম একটা জিনিস বা খুবই সূক্ষ্ম একটা প্রবলেম, বা অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স রিলেটেড বা সিএসসি ফিল্ডের একটা প্রবলেম, এটা তো খালি চোখে যে কোনো মানে যে কেউ বলতে পারবে না। তো এই জিনিসগুলাই যে একটা ফর্মালিতে একটা মানে তফাৎ থাকে, তাই না? যে আমাদের একটা অ্যালগোরিদমের থেকে আর একটা অ্যালগোরিদম এই সিচুয়েশনের জন্য ভালো যে হবে, এটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি বাজ বিচার করব? আমি একটা মানে স্কেলিং মেশিন বা ওয়েট মেশিন দিয়ে কি মাপবো কার ওজন কত বেশি? না, এটা কিভাবে আমরা বাজ বিচার করতেছি? বাজ বিচার করতেছি হচ্ছে কমপ্লেক্সিটি দিয়ে। একটা কি, একটা টাইম কমপ্লেক্সিটি, আর একটা কি, আর একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের সাদমান ভাই আমাদের থার্ড ক্লাসে আরো ডিটেলস আলোচনা করবে। আপাতত আমাদের এইটুকু মনে রাখলেই চলবে যে কোনটা টাইম কমপ্লেক্সিটি কিরকম, ওকে, বা স্পেস কমপ্লেক্সিটি কিরকম, ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি একটু বলি, যে যখন আমাদের তুলনা আসে যে অ্যাকচুয়ালি সাপোজ আমার কাছে স্পেস কমপ্লেক্সিটি একটার বেশি, টাইম কমপ্লেক্সিটি আটটার বেশি, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করবো? তো স্পেস বলতে আমরা কি বুঝি? স্পেস বলতে আমরা বুঝতেছি হচ্ছে মেমোরি, তাই না? তো মেমোরির কি দাম অনেক বেশি? হ্যাঁ, আজকাল মেমোরির দাম অনেক বেশি। আমাদের তো বর্তমানে ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছি যে অনেক দাম টাম বেড়ে গেছে, এটসেট্রা এটসেট্রা। বাট আলটিমেটলি স্পেস বা মেমোরি আমরা কি করতেছি, যতই বাড়ুক না কেন টাকা দিয়ে কিনতে পারতেছি। টাইম কি আমরা টাকা দিয়ে কিনতে পারবো? টাইম অবশ্যই টাকা দিয়ে আমরা কিনতে পারবো না। তো আমি এর জন্য সবসময় আমরা কি করি, অ্যালগোরিদমের যে কোনো চিন্তা ভাবনায় আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই টাইম কমপ্লেক্সিটিকে। তো টাইম কমপ্লেক্সিটি যদি অ্যাকচুয়ালি দুইটা অ্যালগোরিদমে ম্যাচ করে, তখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি কোনটা বেশি মেমোরি খাইতেছে, কোনটা কম মেমোরি খাইতেছে। তো একটা যদি বেশি মেমোরি খায় ওটাকে আমরা বাদ দিই, আর যেটা কম মেমোরি খাচ্ছে ওটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ব্রুট ফোর্স মেথডের আমাদের যে টাইম কমপ্লেক্সিটি গুলো আছে এরকম থাকে অর্ডার অফ এন। এই যে ও লেখা যেটা, এটাকে আমরা বলতেছি অর্ডার অফ। সো এখানে আমি লিখে দিচ্ছি ও বলতে আমরা বলতেছি অর্ডার অফ বা বিগ ও অফ। তো এটা পরবর্তীতে আপনাদের সামনে শিখে দেবো। তো এতটুকু মনে রাখবেন, ব্রুট ফোর্স অ্যালগোরিদম বা ব্রুট ফোর্স মেথডের ক্ষেত্রে আপনাদের এই টাইপের জিনিস থাকে যে এন স্কোয়ার মানে একটু বড় রকমের সংখ্যা থাকে, এন্ড ডিভাইড অ্যান্ড কনকোয়ারের ক্ষেত্রে থাকে সাধারণত লগ দিয়ে থাকে, ঠিক আছে? বা টু বেজ লগ দিয়ে থাকে। লগ বা টু বেজ লগ একই কথা। সাপোজ এরকম থাকে টু বেজ লগ এন, এই টাইপের। তো এগুলো আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়ারে পরবর্তীতে দেখবো। তো এর আগে আমরা একটু একটা এক্সাম্পল চিন্তা করি যে অ্যাকচুয়ালি ব্রুট ফোর্স মেথডটা কি। আমি কিন্তু এখনো বলি নাই ব্রুট ফোর্স খারাপ বা ডিভাইড অ্যান্ড কনকোয়ার ভালো, বা তার উল্টাটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার খারাপ ব্রুট ফোর্স ভালো। সবসময় মনে রাখবেন কোন অ্যালগোরিদমই স্পেসিফিক্যালি খারাপ না, এটা সিচুয়েশন ভেদে আমরা ডিফার করতেছি। তো আমার এখন একটা লক আছে, এই লকের পাসওয়ার্ড এখানে দেওয়া আছে 134, ঠিক আছে? তো 134 হচ্ছে আমার পাসওয়ার্ড। প্রত্যেক মানে তিনটা আমাদের পিনের স্লট আছে, প্রত্যেকটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে .. 9 পর্যন্ত। এগুলো আবার ওয়ান পাইবেন না, এটা হচ্ছে ডট ডট দিচ্ছি আর কি। ওকে, তো আমি সাপোজ জানি না 134, আমি একটা চোর, সাপোজ চুরি করতে আসছি, ঠিক আছে? তো আমার পসিবল কি অপশন হতে পারে? ওই যে বললাম ব্রুট ফোর্স মেথড, একটা 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 করে প্রত্যেকটা অপশন আমি এক্সপ্লোর করবো। কিভাবে এক্সপ্লোর করতে পারি? 0 0 0 0 0 1 0 0 2, তারপর 3 4 5 6 7 8, তারপরে 134-এ যায় আমার কি হবে, 134-এ যায় আমার পাসওয়ার্ডটা মিলবে। সাপোজ আমার পাসওয়ার্ড ছিল হচ্ছে 999, তাহলে কি আমার 999তম মানে ট্রায়ালে যে আমার পাসওয়ার্ডটা মিলবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলতেছি যে আমার ব্রুট ফোর্স মেথড আমরা অ্যাপ্রোচ করছি বা অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা পসিবল অপশন আমি একটা 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 করে মানে ট্রাই করছি। তো এখানে হচ্ছে আমার কি কি আছে, তিনটা সংখ্যা আছে বা তিনটা ডিজিট আছে বা তিনটা পিনের স্লট আছে, 0 থেকে 9 পর্যন্ত অপশন আছে। ট্রাই করতেই পারি, ভিতরে হয়তো সোনা দানা আছে, মালিক হয়তো চলে গেছে, আমি একটা চোর, চুরি করতে আসছি, এতটুকু কষ্ট করা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এইটুকু আমরা করতে পারি, ঠিক আছে? বাট পরবর্তীতে আমরা আরেকটা সমস্যা একটু দেখবো। তো ওই ক্ষেত্রে আমাদের কি হতে পারে, তার আগে আমরা একটু বলে নিই যে এই যে আমি ব্রুট ফোর্সের কথা বললাম যে 0 0 0 থেকে 999 পর্যন্ত ট্রাই করব, এই ক্ষেত্রে কিন্তু আমার যদি পাসওয়ার্ড 0 0 0 থেকে 999 এর মধ্যে থাকে, আমি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করলে কিন্তু অবশ্যই 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 অ্যান্সার পাবো। তো এতটুকু মনে রাখতে হবে, ব্রুট ফোর্স মেথড অ্যাপ্রোচ যেটাই বলি না কেন, ব্রুট ফোর্স মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে ওখানে যদি সলিউশনটা থাকে, তাহলে আমরা ব্রুট ফোর্স দিয়ে কোনো না কোনো সময় সলিউশন পাবো। 10 দিন পর হোক, 10 বছর পর হোক, পাবোই, 100% আমরা পাবো। সলিউশন এক্সিস্ট করলে অবশ্যই আমরা পাবো। তো এরপরে আমরা একটু বড় এক্সাম্পল চিন্তা করি, সেটা কি হতে পারে? রুবিক্স কিউব, তাই না? তো রুবিক্স কিউব কি, আমার প্রত্যেকটা সাইডে তিনটা করে মানে স্কোয়ার আছে। কয়টা সাইড আছে? 1 2 3 4 5 6টা সাইড আছে, ঠিক আছে? আমার কাজ কি, প্রত্যেকটাতে একই রকম কালার, মানে প্রত্যেকটা সাইডে
যে 9টা বক্স আছে ওই 9টা বক্সে একই কালার টিক করাইতে হবে, ঠিক আছে? তো এইটা কি অ্যাকচুয়ালি আমার ব্রুট ফোর্স মেথডে করা সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু কেউ কি করছি? করি নাই। কেন করি নাই? কারণ আমি যদি ভুল না হই তাহলে সেখানে আমাদের কত সর্বোচ্চ মেথড অ্যাপ্লাই করতে, সরি মানে পসিবল অপশন অ্যাপ্লাই করতে হইতে পারে বা থাকতে পারে 43 কুইন্টিলিয়ন, অর্থাৎ 43-এর পরে 18টা শূন্য যদি আমরা দেই, 18 zeros যদি আমরা লিখি, তাহলে যেই সংখ্যাটা দাঁড়াবে ওই সংখ্যার সমপরিমাণ পসিবল অপশন আছে আমার, ঠিক আছে? তো এতগুলো অপশন কি ট্রাই করা পসিবল না? তো কেন করি না? কারণ পসিবল না, এটা তো মানে কোনো ভালো সলিউশন না। কি করি তাইলে? ইউটিউবে একটা ফর্মুলা দেখি, ওই ফর্মুলাটাকে কি বলি আমরা? ওই ফর্মুলাটাকে বলি কোন একটা অ্যালগোরিদম। তো ওইখানে কোন একটা অ্যালগোরিদম কাজ করতেছে, কি অ্যালগোরিদম? কোন একটা স্পেসিফিক ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমার বাকি মুভ গুলা, এই বাকি মুভ গুলাকে আমার সরাই ফেলতেছে বা কাট করতেছে, যে আমার ডান পাশে নিতে হবে। তো ডান পাশে নেওয়ার বদলে আমার যে বাম পাশে এন্ড উপরে এন্ড নিচে অথবা কোনায় ঘোরানোর পসিবিলিটি ছিল, এই সব কটা পসিবিলিটি আমার কেটে ফেলতেছে। তো এটাকেই আমরা বলতেছি কি? ডিভাইড এন্ড কনকোয়ার। ডিভাইড এন্ড কনকোয়ার পরে যাচ্ছি। তো মূল কথা হচ্ছে এইটাকে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি না, ব্রুট ফোর্স অ্যাপ্রোচে সলভ করতে পারি না, বা করা পসিবল হলেও আমরা অ্যাকচুয়ালি করবো না। তো এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা ব্রুট ফোর্স অ্যাপ্রোচের ক্ষেত্রে, যে বড় বড় প্রবলেম বা বড় বড় ডাটা সেট অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করতে পারি না, ঠিক আছে? তো এখন আমরা ডিভাইড এন্ড কনকোয়ার মেথডটা দেখি। তো একটু উপরে লিখি যেহেতু ফাঁকা জায়গা আছে। ডিভাইড এন্ড কনকোয়ার মেথডটা কি, এখানে আমার ফর্মাল ব্যাখ্যা লেখা আছে। তো আমি বলার আগে একটু জিজ্ঞেস করে নিই সব ঠিকঠাক আছে নাকি, আমি সবাই বুঝতেছি নাকি পড়া। ক্লিয়ার ভাই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা গাজী, কেউ যদি মেসেজে কিছু লেখে তাহলে একটু আমাদের জানাই দিস, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, একটা প্রবলেম সলভ করার সময় আমরা বুঝবো কি করে যে এটার অনেকগুলা সলিউশন আসতে পারে বা ইনফাইনাইট টাইপ সলিউশন আসতে পারে? প্রবলেম গুলো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালগরিদমিক থিঙ্কিং এন্ড আমাদের প্র্যাকটিস কি সবকিছু বলে দিবে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কন্টেস্ট আছে বা কন্টেস্ট হয় আমাদের ইউটিএ হোক বা যেটাই হোক কন্টেস্ট হয়, কেউ যদি সফটওয়্যার এখান থেকে থেকে থাকেন, আপনাদের হচ্ছে যে ব্রেক থ্রু অফ অ্যালগরিদম বা কিছু একটা আছে, এই টাইপের কন্টেস্টে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি এটা আমরা লাইভ করে দেখাবো একটা, ঠিক আছে? তো ওই সময় হয়তো একটু ভালো করে বুঝবেন। তো একটু ছোট ধরনের প্রবলেম সলভ করবো। ম্যাক্সিমাম কোর্সের বড় বড় প্রবলেম গুলো হচ্ছে আপনাদের জন্য সাইকেল ভাই আছে, সাইকেল ভাই সলভ করে দিবে। তো আপাতত আমরা এতটুকু ধরে রাখি যে এটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্স এন্ড প্র্যাকটিস, এটা ছাড়া, এই দুটা ছাড়া অ্যাকচুয়ালি আমরা পসিবল না এটা। মানে এটা কোনো স্পেসিফিক অ্যান্সার নাই, কারণ এক একটা মানে এমন এমন প্রবলেম আসতে পারে যেগুলো দুনিয়াতে এর আগে কেউ কোনো মানুষ কোনোদিন দেখে না। তার মানে কি ওটার কোনো অ্যাপ্রোচ নাই বা সলিউশন নাই? অবশ্যই আছে। তো এটা আপনি আপনার লাইফের সাথে চিন্তা করতে পারেন। আপনি আপনার লাইফে কালকে এমন একটা প্রবলেম দেখবেন বা দেখতেই পারেন যেটা আপনি বিগত সারা জীবনে, আপনার 20 বছর হোক বা আপনার গার্জিয়ানের 50 বছরের জীবদ্দশা এরকম কোনো প্রবলেম দেখে নাই। তো তার মানে কি এটা কোনো অ্যাপ্রোচ করবো না? আমরা অবশ্যই করবো, চিন্তা দিয়ে করবো, এক্সপিরিয়েন্স দিয়ে করবো। And এটা কিভাবে এর আগে মানে অন্যান্য এই রিলেটেড প্রবলেম আমরা সলভ করে আসছি, ওই প্র্যাকটিস থেকে আমরা এটাকে অ্যাপ্রোচ করবো, ঠিক আছে? তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বললেন, বা হ্যান্ড রেজ করলেও গাজে আমাকে একটু জানাইস, যেহেতু মিটে দেখতে পেতেছি না। ওকে, তো আমি একটু বলি, এই যে ওকে, শিওর শিওর শিওর। রুবিক্স কিউবের যেটা বললেন যে কত মিলিয়ন যেন সলিউশন আছে, হ্যাঁ, এটা কি আমরা মানে 43 মিলিয়ন, এটা কি আমরা মিলিয়ন না কুইন্টিলিয়ন, হ্যাঁ বলেন। এটা কি আমরা আপনার প্রবলেম সলভ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবো এরকম ব্যাপারটা? হ্যাঁ, এটা কাইন্ড অফ বলা যায় যে আচ্ছা কি বুঝতে পারবেন, কি বুঝার কথা বলছেন? এতগুলো সলিউশন হতে পারে। লাইক আমি আচ্ছা, ছোট একটা কাজ নিয়ে আপনি যেটা বলছেন যে আমরা ধরেন 10টা নাম্বার নিয়ে কাজ করছি, তখন তো আমরা এস্টিমেট করতে পারছি না যে এটার কতগুলো সলিউশন আসতে পারে। আচ্ছা, এই এস্টিমেশনটা কিভাবে করব? এটা কি আস্তে আস্তে আসবে? খুবই ভালো কথা। এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে আসবে না, এটা আপনি দেখে বুঝতে পারবেন। যে সাপোজ ধরেন আপনি একটা রুবিক্স কিউব ঘুরাইতেছেন, আপনার কাছে পসিবল কতগুলো অপশন আছে, ওই পসিবল অপশন থেকে আপনি মানে প্রত্যেকটা মুভে আপনার কতগুলো অপশন আছে এখান থেকে আপনি অ্যাকচুয়ালি একটা ধারণা, রাফ ধারণা করতে পারেন। এক্সাক্ট যে 43 কুইন্টিলিয়ন এটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? কিন্তু ব্রুট ফোর্স মেথডে এই রুবিক্স কিউব সলভ করতে গেলে যে কোনো কালেই সম্ভব না, এটা কিন্তু সবাই জানে। তো কিভাবে বুঝতেছে? কারণ বুঝতেছে যে আমার যখন এই যে এইটার কথা চিন্তা করেন, এই ছবিটার কথা, এইটা আমি উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমি ডান দিকে ঘুরাইতে পারি একবার, অথবা বাম দিকে ঘুরাতে পারি। সিমিলারলি এইটা আমি একবার ডান দিকে ঘুরাতে পারি, বাম দিকে ঘুরাতে পারি। এটাও আমি একদিকে ডান দিকে মানে একবার ডান দিকে বাম দিকে ঘুরাতে পারি। সিমিলারলি আবার ভার্টিক্যালি আমি উপর নিচ করতে পারতেছি। তো প্রত্যেকটা বাড়ি কিন্তু আমার অলমোস্ট মানে আমি অ্যাকচুয়ালি কাউন্টে বলতে পারতেছি না, বা 15-20টা অপশন আছে আমার কাছে প্রত্যেকবার, তাই না? তো এই যে প্রত্যেকবারে যে আমার পসিবল অপশন কয়টা আছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে বলে দিচ্ছে আমার কতগুলা মানে ট্রায়াল হইতে পারে ব্রুট ফোর্স মেথডে। এখানে আমার কয়টা অপশন আছে? এখানে আমার আছে হচ্ছে 3টা অপশন। এটা হচ্ছে আমি কি করতে পারি, এই দুইকে আমি এক করতে পারি অথবা কি করতে পারি, 3 করতে পারি।
সরি, তিনটা অপশন না, দুইটা অপশন আছে। এই চারকে আমি কি করতে পারি, এই চারকে আমি 5 করতে পারি অথবা 3 করতে পারি। এই 5কে কি করতে পারি, এই 5কে করতে পারি 4 অথবা 6। তো এখানে কি আমার দুইটা করে অপশন আছে। তো এইটা হচ্ছে আমাদের মূলত বুঝাই দিবে যে আমার কতগুলা পসিবল অপশন আমরা আছে। এটা কোনো এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে প্রত্যেকটা বার মানে ওয়ান টাইম, মানে n ইকুয়াল টু যখন 1 তখন আমার অ্যাকচুয়ালি কতগুলো অপশন আছে, পসিবল অপশন। আমার যদি একটা রাস্তা থেকে সাপোজ এটা সোজাভাবে চিন্তা করেন যে আপনি একটা এই পয়েন্টে দাঁড়ায় আছেন, এখানে এই দাঁড়ায় আছেন, এখন আপনার ভার্সিটি এখানে, তো আপনার এখানে রাস্তা, এখানে রাস্তা, এখানে রাস্তা, এখানে রাস্তা, এখানে রাস্তা, এখানে রাস্তা, এখানে 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 এদিকে রাস্তা আছে। তো এখান থেকে আপনি বুঝতেছেন যে আপনি যদি প্রত্যেকটা রাস্তা শেষ রাস্তা পর্যন্ত যায় ঘুরে আসে দেখেন যে আদৌ ভার্সিটি আছে কিনা ওই রাস্তায়, তাহলে আপনার মোটামুটি বেশ কয়েকবার ঘোরা হবে, 1 2 3 4 5 6 7 8 9 বার ঘোরা হচ্ছে। আর যদি আপনার এরকম থাকে যে দুইটা রাস্তা আছে সামনে, তাহলে আচ্ছা আপনি ঠিক আছে এই রাস্তা দিয়ে গেলেন, হালকা একটু যাওয়ার পরে বুঝলেন যে এটা মনে হয় রাস্তা না, তাহলে এদিক দিয়ে গেলেন। তো এটা হচ্ছে আপনার পসিবল অপশনকে অ্যাকচুয়ালি বলে দিচ্ছে যে আপনার এখানে কতগুলা সলিউশন, মানে সরি কতগুলা ব্রুট ফোর্স মেথডে কতগুলা পসিবল সলিউশন থাকতে পারে বা পসিবল অ্যাপ্রোচ থাকতে পারে বা হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বললেন। আচ্ছা, হোপফুলি নাই, থাকলে বলবেন, কোনো অসুবিধা নাই। তো আমরা একটু ডিভাইড এন্ড কনকোয়ারটা দেখি। যে ডিভাইড এন্ড কনকোয়ার এখানে ফর্মাল ডেফিনিশন অনেক কিছু লেখা আছে, আমি এত কিছু বলবো না। ডিভাইড এন্ড কনকোয়ার কি, নাম থেকে বোঝা যাচ্ছে প্রথমে ভাগ করবো, তারপর কনকার কি, কনকার মানে জয় করা, অর্থাৎ সলভ করবো। তো প্রথমে ভাগ করবো, তারপর সলভ করবো। তো আমার একটা প্রবলেম আছে, পি প্রবলেম। এই পি প্রবলেমটাকে আমি, এটা বড় হাতের পি, ছোট ছোট করে ভাগ করলাম, কারণ আমার কাছে পি এর সলিউশন নাই। তো আমি কি করবো, ছোট হাতের পি তে ভাগ করবো, and ছোট হাতের পি এর আমার কাছে সলিউশন আছে। তো আমি ছোট হাতের পি এর সলিউশন গুলাকে যোগ করে ওই পি এর সলিউশন বানাবো, যেটা হচ্ছে বড় হাতের পি। এটা হচ্ছে আমার ডিভাইড এন্ড কনকোয়ার, সোজা বাংলা ভাষায় এইটাই অ্যাকচুয়ালি আমার ডিভাইড এন্ড কনকোয়ার। কিন্তু আমাকে মনে রাখতে হবে এটা আর এটা, অর্থাৎ প্রবলেম এন্ড সাব প্রবলেম, এই দুইটা যেন আমার সেম থাকে, বা এই দুইটার গোল, এন্ড গোল যেন আমার সেম থাকে। ঠিক আছে, তো আমি কি করতে পারি, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি। কি দিতে পারি, সাপোজ আমার একটা ইভেন্ট আছে, ইভেন্টে আমার কি কি, আমার কাছে ইভেন্ট তোলাটা, আমি মানে ইভেন্টের আমার অর্গানাইজিং কমিটি, আমার কাছে ইভেন্ট তোলাটা অনেক ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট, যারা অ্যাকচুয়ালি ক্লাবিং করেন এটা জানেন ভালো। তো আমার কাছে মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট। তো আমি কি করলাম, আমি ভাগ ভাগ করে দিলাম যে তুই হচ্ছে পানি দিবি, তুই হচ্ছে কি করবি, তুই হচ্ছে খাবার দিবি, তুই হচ্ছে আইডি কার্ড গুলা চেক করবি। ঠিক আছে, তো এইটা কি, আমি প্রবলেমটাকে ভাগ করলাম। কিন্তু আমি ওই যে বললাম সাব প্রবলেম আর প্রবলেম সেম থাকতে হবে। প্রবলেমের গোলটা কি, আমার ইভেন্টটাকে তোলা। সাব প্রবলেমের গোল কি, একজনের পানি দেওয়া, একজনের ফুড, মানে ফুড দেওয়া, আর একজনের কি দেওয়া, আইডি কার্ড চেক করা। তো এটা কিন্তু আমার ডিভাইড এন্ড কনকোয়ার না। অন দা আদার হ্যান্ড আমি কি করতে পারি, আমি ভাবলাম যে আমার কাছে একটা ইভেন্টের যতজন পার্টিসিপেন্ট আছে সবার আইডি কার্ড আছে। ঠিক আছে, আইডি কার্ডটা আমি এভাবে করে দিতে পারছি না, আমি হচ্ছে 10জন মানুষ অ্যাসাইন করলাম, যাদের কাছে একজনের কাছে এ থেকে ডি পর্যন্ত সবার আইডি কার্ড আছে, আর একজনের কাছে ই থেকে সামথিং পর্যন্ত আইডি কার্ড আছে। এইভাবে করে সবার কাছে, মানে 4জনের কাছে ভাগ করলাম এ টু জেড। ঠিক আছে, তো ভাগ করার পরে কি হলো, সবাই হচ্ছে ইজিলি আরো তাড়াতাড়ি ভাগ করে মানে আইডি কার্ড গুলো বিলাই দিতে পারলো। এই মানুষটা মানে যে আমি অ্যাজ আ লিডার, আমার প্রবলেমের গোল কি, আইডি কার্ড গুলো ভাগ করা। আমি যাদের অ্যাসাইন করছি তাদের প্রবলেমের গোল কি, আইডি কার্ড গুলো ভাগ করা, বা আইডি কার্ড গুলো অ্যাকচুয়ালি ভাগ করা না, আমার গোল হচ্ছে আইডি কার্ড গুলো বিলাই দেওয়া, তাদের গোল হচ্ছে আইডি কার্ড গুলো বিলাই দেওয়া। তো আমার তাহলে প্রবলেম এবং সাব প্রবলেমের এন্ড গোল বা মূল যে লক্ষ্য, এই লক্ষ্যটা সেম। তো এটাকে আমরা বলতেছি ডিভাইড এন্ড কনকোয়ার। ঠিক আছে, তো ডিভাইড এন্ড কনকোয়ারের এখানে টাইম কমপ্লেক্সিটি আছে। আমি ওই যে বললাম লক রিলেটেড কোন একটা জিনিস দেখবেন, তো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বাইনারি সার্চ একটা ডিভাইড এন্ড কনকোয়ার রুলের মধ্যে পড়ে, এগুলো পরে দেখবেন। এই যে লগ এন, আর একটা হচ্ছে এন লগ এন, এটা মুছে দিই, সাইডে লিখি এন লগ এন। ওকে, তো এই টাইপের হচ্ছে টিপিক্যাল টাইম কমপ্লেক্সিটি। টিপিক্যালি বা টিপিক্যাল বলতে সাধারণত, অ্যাকচুয়ালি সাধারণত আপনারা লগ রিলেটেড কোন একটা টাইম কমপ্লেক্সিটি পাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটির কথা। এখন আমি কি করতে পারি, একটা বাস্তব উদাহরণ দেখতে পারি। আমার কি আছে, 1 লাখ টাকা ব্যাংকে লোন আছে। 1 লাখ টাকা ব্যাংকে লোন আছে, এই মুহূর্তে তো আমার 1 লাখ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। কি করতে পারি, আমার দেখলাম যে আমার যে মাসিক বেতন, এই মাসিক বেতন থেকে আমি 20,000 টাকা করে শোধ করতে পারতেছি। প্রতি মাসে 20,000 20,000 20,000 20,000 20,000 করে দিচ্ছি, তাহলে 5 মাসে আমার শোধ হয়ে গেল। অথবা আমি চাইলে 5 মাসে 15,000, পরের মাসে 25,000, এভাবে করে দিচ্ছি। তাহলে আমার 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কোন একটা মাসে যে আমি দেখলাম শোধ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা কেন ডিভাইড এন্ড কনকোয়ার বলতেছি, ভাগ করতেছি বলে না, ভাগ করতেছি বলে না। কারণ এর জন্যই আমরা ডিভাইড এন্ড কনকোয়ার বলতেছি, কারণ হচ্ছে আমরা ফার্স্টে আমার মূল লক্ষ্যটা কি ছিল, 1 লাখ টাকা শোধ করা। পরবর্তীতে আমার লক্ষ্যটা হচ্ছে 1 লাখ টাকা শোধ করা। আমরা প্রবলেমটাকে ভাঙলাম ঠিকই, কিন্তু প্রত্যেকটা সাব প্রবলেমেরও আমার লক্ষ্য কি, টাকা শোধ করা ব্যাংকে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডিভাইড এন্ড কনকোয়ার রুল বা ডিভাইড এন্ড কনকোয়ার মেথড। আমি যতটা পসিবল প্রবলেমটাকে ভাঙবো। সাপোজ আমার একটা প্রবলেম আছে 1। ঠিক আছে, এই 1 প্রবলেমটাকে আমি ভাঙলাম এ, বি, সি এন্ড ডি।
তো আমার কাছে এ বি সি ডি এরও কোনো সলিউশন নাই, তাহলে এ বি সি ডি এই প্রত্যেকটাকে আমরা 3 ভাগে ভাঙলাম। সরি, বাইরে মাইকিং হচ্ছে, 1 মিনিটে শেষ হয়ে যাবে hopefully। তো আমি এখানে দিলাম 1 2 3 এরকম। তো এরকম আবার বি এর ক্ষেত্রেও ভাঙলাম 3 4 5 6 7 8 9 এভাবে করে রোমান সাইন দিয়ে ভাঙলাম। তো আমরা কি করবো, আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রবলেমের সলিউশন না পাচ্ছি প্রত্যেকবার প্রবলেমটা আমি সাব প্রবলেম ভাগ করতেছি, দিয়ে যখন আমি বুঝতেছি যে এই প্রবলেমটার আমার সলিউশন আছে সাব প্রবলেমটা, তখন প্রত্যেকবার আমি সাব প্রবলেম জোড়া লাগাই দিচ্ছি। জোড়া লাগাইলে কি হবে, আলটিমেটলি আমার ওই প্রবলেমের সলিউশনটাই হচ্ছে। ভাই এখানে একটা কোশ্চেন ছিল। জি জি শিওর। আচ্ছা ভাই, এখানে যে 1 থেকে আমি যখন এ তে গেলাম, এ থেকে আবার নিচে 1 আসলাম, এই ক্ষেত্রে তিনজনেরই কি প্রবলেমের সলিউশন গুলো এক হতে হবে? হ্যাঁ হ্যাঁ, এক হতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। সাপোজ আমি কি করলাম, আমি চিন্তা করলাম আমার 1 লাখ টাকা শোধ করতে হবে, 100K লিখলাম, 1 লাখ টাকা ব্যাংকে শোধ করতে হবে। তো আমি চিন্তা করলাম, আচ্ছা এটা তো পারতেছি না, মাসে মাসে আমি 20K দিয়ে শোধ করলাম, তো আরো 4টা হবে, এটা তো বুঝে নেন এই পাশে। তো এরকম আমি মাসে মাসে 20K বা 20,000 করে শোধ করবো, ঠিক আছে। তো আমি কি করতে পারি, শোধ করতে পারি এভাবে, কিন্তু আমি আলটিমেটলি দেখলাম মাসে মাসে 20,000 দেওয়া পসিবল হচ্ছে না। তাহলে কি করতে পারি, আমার কাছে প্রতি মাসে 4 সপ্তাহ আছে, 4 সপ্তাহে ভাগ করলাম। 4 সপ্তাহে হচ্ছে আমি এক সপ্তাহে 5,000, আর এক সপ্তাহে 4,000, আর এক সপ্তাহে 6,000, আর এক সপ্তাহে 5,000 করে দিলাম। দিলে কি হলো, আলটিমেটলি দেখলাম 20,000 হচ্ছে। তাহলে আমি সপ্তাহে সপ্তাহে ভাগ করলাম। তো এইটাই আছে আমার, প্রত্যেকবার আমি ডিভাইড করতেছি, বাট আমার এন্ড গোল কি, অবশ্যই টাকা দেওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড। সো আমি ওই যে বলছিলাম সাদমান ভাইয়া হচ্ছে লাইব্রেরিতে বই খুঁজতে গেছে, সাদমান ভাইয়া কি করতেছে, সাদমান ভাইয়া অ্যালফাবেটিক্যালি সার্চ করতেছে, তাই না। তো অ্যালফাবেটিক্যালি সার্চ করলে আমার সাপোজ ডাটা স্ট্রাকচার ডি, মানে ডিএস এর বইটা লাগবে, তো বইটা শুরু হয়েছে ডি দিয়ে। তো কি হচ্ছে, এ থেকে জেড পর্যন্ত ডি ব্যতীত যতগুলা রো আছে বা সারি আছে বা সেকশন আছে, প্রত্যেকটা সেকশন আমরা মানে ভাগ করে ফেলতেছি, ঠিক আছে। তো বাদ দিয়ে দিচ্ছি। তো এই যে আমি প্রবলেমটাকে সলভ করলাম, যতক্ষণ পর্যন্ত আমি সাব প্রবলেমের সলিউশন না পাচ্ছি। তো আমি দিতে গেলাম, দিতেও আবার কি করব, ওখানে আমি আবার অ্যালফাবেটিক্যালি সাপোজ আছে, বা সাপোজ ধরো ওখানে অর্ডার অনুযায়ী আছে যে এটা সিএসসির বই, এটা বিবিএর বই, ওখানে আবার আমি ভাগ করলাম, ভাগ করে আবার দেখলাম যে সিএসসির বই ওখানে সাপোজ আছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। তো আমি থার্ড সেমিস্টারে গেলাম, তো আবার ভাগ করলাম। তো এটাই কি, এটাই হচ্ছে আমার ডিভাইড অ্যান্ড কনকোয়ার। আলটিমেটলি আমার গোলটা কি, সালমান ভাইয়ের গোলটা একদম শুরু থেকে, এ থেকে যখন আমি সার্চ করতে শুরু করছি এখান থেকে, তারপর ডিপার্টমেন্টের সাপোজ বইগুলো সার্চ করতেছি, তারপর সেমিস্টার ওয়াইজ বইগুলো সার্চ করতেছি, প্রত্যেকবারই আমার আলটিমেট গোল ডিএসএ বইটা সার্চ করা। তো এটাই হচ্ছে আমার ডিভাইড অ্যান্ড কনকোয়ার টেকনিক। তো এটাই হচ্ছে আমার কি, ডিভাইড অ্যান্ড কনকোয়ার। তো এটা আমরা জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে চিন্তা করলাম, এরপরে আমরা অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটাই চিন্তা করবো। ডিভাইড অ্যান্ড কনকোয়ার আজকে দেখা পসিবল হচ্ছে না, হয়তো আমরা ইয়াটা দেখবো, কি বলে, ব্রুট ফোর্সটা দেখবো। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ দ্য ক্লিয়ার উইনার? কেউ বলতে পারবেন কোনটা ক্লিয়ার উইনার? এনিওয়ান? ডিভাইড এন্ড কনকর। হ্যাঁ আচ্ছা, এটাকে অপোজ করার মতো কেউ আছেন? একজন বলছেন ডিভাইড অ্যান্ড কনকোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি এটাই এক্সপেক্ট করছিলাম। ক্ষেত্র বিশেষে দুইটাই। আমিও যখন স্যারের ক্লাস করতাম, শুনছি আপনার কথা, আচ্ছা আমি বিশেষ করে আমিও যখন স্যারের ক্লাস করতাম, আমি যখন এত দৌড় এত ব্রুট ফোর্সের কি আছে, ডিভাইড অ্যান্ড কনকোয়ার এটা ভাগ ভাগ করে আমি বাতিল করে দিচ্ছি অর্ধেক জিনিসগুলোকে। তো এটাই তো ভালো, তাই না? কিন্তু ক্ষেত্র বিশেষে দুইটাই, এটাই হচ্ছে আসল উত্তর। কারণ কখন অ্যাকচুয়ালি ব্রুট ফোর্স কাজে দিবে, আমি যদি এক্সাম্পল হিসাবে দেই, আমার ড্যাফোডিলের লাইব্রেরি না দিয়ে আমি দিলাম আমার বাসার বই। আমার বাসায় হচ্ছে 10টা বই আছে, এই 10টা বইকে আমি অ্যালফাবেটিক্যালি সার্চ করবো, উপর থেকে যেটা আছে সামনে ওটা দেখলাম, আচ্ছা এটা কি ওই বই, না এটা ওই বই না, তাহলে পরেরটা দেখলাম, এটা এই বই না, এই বই না, তাহলে এইভাবে করে একটা 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 করে দেখবো। তো এটা কি, এটা হচ্ছে আমার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, তাই না? তো এটাই হচ্ছে মূল কথা, ক্ষেত্র বিশেষে দুইটাই হচ্ছে আহ প্রয়োজন হতে পারে। দেয়ার ইজ নো ক্লিয়ার উইনার, নো ক্লিয়ার উইনার। ওকে, তো এখন একটা কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডেভেলপার চয়েস? ঠিক আছে, তো ডেভেলপার হোক, প্রোগ্রামার হোক, এনিথিং, অ্যালগোরিদম যে বানায় তার হোক, এনিথিং, মানে যে কোড করে বা অ্যালগোরিদম নিয়ে চিন্তা করে, এনিওয়ান, তার চয়েস কোনটা? আমি বলি, বা মানে আমি না অ্যাকচুয়ালি, মানে জ্ঞানী ব্যক্তিরা বলে যে প্রথমে ডেভেলপারদের বা প্রোগ্রামারদের উচিত ব্রুট ফোর্স মেথডে চিন্তা করে বের করা যে আদৌ এখানে কোনো সলিউশন আছে কিনা। আচ্ছা, এখানে যদি আমি সলিউশন পেয়ে থাকি, এরপরে আমি অন্যান্য অ্যাপ্রোচ, সেটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার হোক, ওই যে আরো বাকি দুটা যে দেখছিলাম আমরা, ডিপি বা গ্রিডি, ওই দুটাও হোক। তো এই যে ব্রুট ফোর্স মেথডে ফার্স্টে চেক করবে যে সলিউশনটা আছে কিনা বা এক্সিস্ট করে কিনা, এরপরে কি, এরপরে দেখবে যে ওকে, তো এখানে যেহেতু সলিউশনটা আছে, আর কতভাবে আমরা সলিউশনটাকে সহজ করতে পারি, এফিসিয়েন্ট করতে পারি, শর্ট করতে পারি, তাই না? সো এই জিনিসগুলাকে প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি, এটা বাড়ানোর আগে ডেভেলপারদের উচিত বা প্রোগ্রামারদের উচিত আমাদের যে ব্রুট ফোর্স মেথডটা আছে এই মেথড দিয়ে সার্চ করা যে আদৌ এটা পসিবল কিনা। এই যে আপনারা
এখন ইউটিউবে চ্যাটজিপিটিতে সার্চ দিয়ে দেখেন একটা রুবিক্স কিউব সলভ করার মেথড, প্রথম যে ব্যক্তিটা রুবিক্স কিউব সলভ করছে সে কিন্তু কোনো জায়গায় দেখে নাই, তাই না? তার আগে মানে সে আগে চিন্তা করে দেখছে যে আদৌ এটাকে সলভ করা পসিবল কিনা। তো এটা যখন দেখে পাইছে যে হ্যাঁ এটা সলভ করা পসিবল, তখনই সে কি করছে, তখনই সে একটা ফর্মুলা বা যেটাই হোক কোন একটা অ্যালগোরিদম বানাইছে এটাকে ইফিশিয়েন্ট করার জন্য বা প্রোডাক্টিভ করার জন্য, বা কি বলতে পারি আরো ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি করার জন্য। ঠিক আছে, তো এই ছিল আমাদের কি ব্রুট ফোর্স ভার্সেস ডিভাইড এন্ড কনকোয়ার মেথড বা অ্যালগোরিদম। ওকে, তো এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, কারো হোপফুলি কোনো কোয়েশ্চেন নাই। কেউ কি কল মেসেজে কোয়েশ্চেন করছেন? করেন নাই? আচ্ছা, মিট লিঙ্ক 2 এ যারা আছেন তারা একটু কাইন্ডলি মিট লিঙ্ক 1 এ চলে আসেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। ম্যাক্সিমাম রেকর্ডিংটা অ্যাকচুয়ালি মিট লিঙ্ক 1 এরই হচ্ছে, তো মিট লিঙ্ক 2 থেকে কোনো ভয়েস আসলে রেকর্ডে আসাটা হয়তো বা পসিবল না। ওকে, তো যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, আমরা পরবর্তীতে কি আছে একটু দেখি। ওকে, তো পরবর্তীতে আছে হচ্ছে সোয়াপিং। ঠিক আছে, তো সোয়াপিংটা কি? অ্যাকচুয়ালি সোয়াপিং হচ্ছে আমি যেবার অ্যালগোরিদমে পাস করছি ওইবার আসছে, ওইবার আসার আগের বারও আসছে, তার আগের বারও আসছে। কোথায় আসছে? টিভিতে আসছে। এ দুটা ভ্যালু সলভ করে দেখাও। কিভাবে সলভ করবে? কোনো ফাংশন ছাড়া। সব নামের একটা কিন্তু ফাংশন আছে। কোথায় আছে? সি প্লাস প্লাসে, সিতে নাই। তো সিটা আছেই না জানি অ্যাকচুয়ালি, তো না থাকেন কথা। তো সোয়াপ নামের একটা ফাংশন আছে, ফাংশন তো কল করা যাবে না। সোয়াপ কি? সোয়াপ হচ্ছে দুইটা ভ্যালু আমরা ইন্টারচেঞ্জ করতেছি। আমি হচ্ছে কোথায় আছি? আমি হচ্ছে ল্যাব আমার B1, আর একজনের হচ্ছে ল্যাব B2। আমি চাচ্ছি B2 তে যাইতে, ওই ব্যক্তিটা চাচ্ছে B1 এ যাইতে। তাহলে আমরা কি করব? আমরা দুজন সোয়াপ করব। ঠিক আছে, তো এটাকেই বলে হচ্ছে ইন্টারচেঞ্জ করা বা সোয়াপিং করা। তো এটা আমি একটা জাস্ট ল্যাবের এক্সাম্পল দিয়ে দেখালাম, বা আমাদের সেকশনের এক্সাম্পল দিয়ে দেখালাম। আমি আসলে B2 থেকে B1 এ যাইতে পারতেছি না, চেষ্টা করতেছি, কাউকে পাচ্ছি না। যাই হোক, তো সর্টিংটা আমরা কিভাবে করতে পারি? তো সর্টিংটা অ্যাকচুয়ালি কেন দরকার? সর্টিংটা অ্যাকচুয়ালি দরকার, আমরা এই যে সর্টিংটা করবো, এই সর্টিং এ পড়ার জন্য অ্যাকচুয়ালি লাগবে। তো সর্টিংটা আমরা কিভাবে করতে পারি আমি আগে কোথা দেখাই, তারপর আপনাদের এমনি মনে থাকবে। তো আমরা যদি কোনো ফাংশন ছাড়া অ্যাকচুয়ালি সোয়াপ করতে যাই, সোয়াপ করতে গেলে কিন্তু আমাদের একটা স্টোরেজ লাগবে, একটা টেম্পোরারি স্টোরেজ। ওই যে আমরা এই যে এইরকম একটা টেম্পোরারি কৌটা আছে, এই কৌটার নাম দিলাম আমরা টেম্প, বা টিও দিতে পারি, টেম্প নাম দিলাম। ওকে, তো এই কৌটার মধ্যে আমি কি করবো? আমি টেম্পোরারিলি ভ্যালু স্টোর করবো। কিসে করতে পারবো? এরও করতে পারবো, বি এরও করতে পারবো। ধরলাম এ নামক একটা ভ্যারিয়েবল আছে, বি নামক একটা ভ্যারিয়েবল আছে। এ তে আমার ভ্যালু আছে 5, বি তে আমার ভ্যালু আছে 7। ঠিক আছে, কোর্স চাইলে কিন্তু আমার পরীক্ষার খাতায় এই 5 7 দিয়ে করেন না, 5 7 না দিয়ে আমি যেটা এখানে লিখবো সেটাই করেন। ঠিক আছে, তো এখন আমার কাজটা কি? কাজ হচ্ছে আমার এ তে আনা 7, বি তে আনা 5। ঠিক আছে, তো আমার প্রথম কাজ 5টাকে বি তে আনা, বা 7টাকে এ তে আনা, এন্ড দ্বিতীয় কাজ হচ্ছে তার অপোজিটটা। ঠিক আছে, তো এটার জন্য আমি কি করতে পারি? 5কে যদি আমি বি তে আনি, সাপোজ 5কে আমি বিতে আনলাম, তাহলে আমার বিতে যেটা আছে সেটা তো মুছে গেল। তাহলে সেটা আমরা ধরে রাখবো কেমন করে? এই যে একটা টেম্পোরারি কোড আছে, এই কোডটার মধ্যে ডালবো যে কোনো একটা ভ্যালুকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার সোয়াপিং এর মূল বিষয়। তো এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আহ, একটা জিনিস জানতে হবে ফার্স্ট অফ অল, যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর তো চিনি, যে ইকুয়াল টু। তো আমরা বললাম এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে, বা ওয়াই ইকুয়াল টু এ। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়? এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাম সাইডে যেটা আছে এইটার মধ্যে স্টোর হয় ডান সাইডের ভ্যালুটা, অর্থাৎ এক্স এর মধ্যে স্টোর হচ্ছে 5, এন্ড ওয়াই এর মধ্যে স্টোর হচ্ছে এ, বা এ তে যে ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, তো সেটা মুছে গেল কেন? ওকে, তো এটা আমার বাম সাইডের যে স্টোরেজটা আছে ওই স্টোরেজের মধ্যে ডান সাইডের ভ্যালুটা স্টোর হচ্ছে। এটা কেন বললাম সেটা আমি দেখতে পাবো। তো এটাকে একটু বড় করে নিই, আমার এই টিক মার্ক দিচ্ছে, এই টিক মার্কটা কেন জানি মুছতেছে না। ওকে, ওকে, তো ওকে, তো এখন আমি কি করব? আমি করব হচ্ছে সাপোজ এর যে ভ্যালুটা আছে আমি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, বাট আমি যদি এর জায়গায় বি লিখি তাহলে প্রত্যেক জায়গায় বি এর বদলে এ লিখতে হবে। ঠিক আছে, তো আমি কি করব? এর ভ্যালুটাকে টেম্পে নিব, বা এই যে 5টা আছে এই 5টাকে আমি ফার্স্ট অফ অল টেম্পে রাখলাম, তার মানে কি আমার 5টা খালি হয়ে গেল। এখন কি করব? বি এর ভ্যালুটা আমি এতে রাখবো, তাহলে কি হলো? আমার এতেও 7, বিতেও 7, তাহলে আমার 5টা হয়ে গেল, 5টা আছে এই যে টেম্পের মধ্যে। এর জন্যই আমরা টেম্পটা নিচ্ছি, বা টেম্পোরারি স্টোরেজটা নিচ্ছি, যেন আরেকটা হারায় না যায়। তো এখন আমি কি করবো? টেম্পের ভ্যালুটা আমি বি এর মধ্যে রাখবো, অর্থাৎ এই 5টাকে আমি এইখানে রাখবো। তাহলে কি হয়ে গেল না? 7 আর 5 ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে কিভাবে করতে পারি? এর ভ্যালু আমি টেম্পে রাখবো, তারপর কি করব আমি? ওকে, এরপরে কি করলাম? বি। ওকে, তো বি এর মধ্যে আমি কি করব? টেম্পের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা রাখলাম। রাখার পরে আমার কি কাজ ঠিক হচ্ছে? হ্যাঁ, হোপফুলি ঠিক হচ্ছে। উম, আচ্ছা, সম্ভবত একটা ভুল করছি। ওকে, আচ্ছা, আমি এর মধ্যে সরি এর ভ্যালুটা হচ্ছে টেম্পের মধ্যে, এর জন্য আমার ভুল হয়েছে। আচ্ছা, বুঝতে ভুল হইতেছিল।
টেম্পের মধ্যে আমি কি করবো, এর ভ্যালুটা রাখবো, ঠিক আছে। তো টেম্পের মধ্যে আমি এর ভ্যালুটা রাখলাম, বাম সাইডে যেটা থাকবে এটার মধ্যে আমি ডান সাইডের ভ্যালুটা রাখতেছি। এরপরে কি করব, এরপরে আমার এ ফাঁকা হয়ে গেল, তার মানে তাহলে এর মধ্যে আমি রাখবো হচ্ছে বি কে। আর লাস্টলি তাহলে আমার বিও ফাঁকা হয়ে আছে, বা ফাঁকা হয়ে নাই অ্যাকচুয়ালি, বা আমার হচ্ছে বি এর হচ্ছে ব্যাকআপ আছে এতে। তো আমি লাস্টলি কি করবো, বি তে টেম্পে যে ভ্যালুটা আছে এই টেম্পের ভ্যালুটা রাখবো। তো টেম্পটা হচ্ছে আমার একটা টেম্পোরারি স্টোরেজ। তো আপনি যদি এইটুকু লিখে আসেন, অ্যাকচুয়ালি কোড লিখলে তো আপনার সেমিকলন দেওয়া লাগবে, তো সেমিকলন দিবেন। তো এইটুকু যদি খালি লিখে আসে, এইটুকু লিখলে আপনার মোটামুটি যে 2 মার্কের একটা কোয়েশ্চেন আছে, সাধারণত খুবই কমন একটা কোয়েশ্চেন আপনার মিড টার্মে আসে, কুইজে সাধারণত আসে না, যেহেতু 15 মার্কের কুইজ, তো মানে এটা দেয় না, মিড টার্মে খুবই ফ্রিকোয়েন্টলি আসে। তো এইটুকু যদি আপনি লিখেন তো আপনার ফুল মার্ক পাওয়ার কথা। তার আগে অবশ্যই হ্যাশ ইনক্লুড str.h এটসেট্রা এটসেট্রা দিয়ে নেবেন। কিভাবে ইনপুট নেয় এগুলো দিয়ে নেবেন। তো এই জন্য আমি বলছিলাম আপনার পিপিএস এর অ্যারে পর্যন্ত নলেজটা লাগবে। তো অ্যারে পর্যন্ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট লাইভ ক্লাসে নিচ্ছি না, কারণ হচ্ছে অনেকে আবার অ্যারে পর্যন্ত জানে, অ্যারে পর্যন্ত আমি এখন পড়াইতে গেলে আপনাদের জন্য, মানে যারা অ্যাকচুয়ালি পারে তাদের জন্য বোরিং হয়ে যাবে লেকচারটা। তো এই কারণে আমি ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা ইউটিউবে আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো প্ল্যাটফর্ম থেকে। সো আপাতত আপনারা এগুলা মানে মনে রাখবেন যে অ্যাটলিস্ট এই প্রিরিকুইজিট নলেজটা লাগবে, যদি আমরা নাও দেই আপনারা যত দ্রুত সম্ভব করে নেবেন, ঠিক আছে, মানে অতটুকু শিখে নেবেন আর কি। ওকে, তো এই হচ্ছে আমার সর্টিং। সর্টিং দেখার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কারণ সর্টিং আমাদের সর্টিং থেকে লাগবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই হোপফুলি। ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা সর্টিং কিভাবে করতে পারি, সর্টিংটা অ্যাকচুয়ালি দেখবো। তার আগে একটু আপনাদের একটা মতামত নেই, যে সর্টিংটা তো অবশ্যই দেখাবো, বা আপনাদের জন্য আমরা দুইটা প্রবলেম কিভাবে সলভ করতে পারি, দুইটা প্রবলেম আমরা সলভ করে দেখাবো কন্টেস্টে। আপনাদের যেমন কন্টেস্ট হয় ইউটিএ, আপনাদের সিএসসির জন্য আছে, এন্ড সফটওয়্যারের জন্য আরেকটা কন্টেস্ট আছে। তো দুইটা কন্টেস্টই আছে, তো আমরা জাস্ট একটা ডেমো দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি প্রবলেম গুলোকে সলভ করতে হয়। তো বেসিক প্রবলেম একদম পিপিএস এর নলেজে আপনারা দুইটা প্রবলেম প্রত্যেকটা কন্টেস্টে সলভ করতে পারবেন প্রিলিমিনারিতে ইনশাল্লাহ। তো আপনারা বলেন, ডিসাইড করেন যে অ্যাকচুয়ালি আগে সর্টিং দেখবেন নাকি আগে প্রবলেম দুইটা সলভ করা দেখবেন। ভাইয়া সলভ দেখান। আচ্ছা, ওকে, যেহেতু বলছেন সলভ দেখান, তাহলে সলভই দেখাই। তো একটু দাঁড়ান, কিবোর্ডটা নিই। ওকে, তো সলভটাই দেখাই। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে এই ধরনের যখন কাজ করবেন তখন হচ্ছে মানে প্রবলেম সলভ অ্যাকচুয়ালি যখন করতে যাবেন তখন হচ্ছে কি করবেন, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আপনারা টপ top.co এই নামের একটা প্ল্যাটফর্ম আছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলা আপনারা সব পাবেন, ঠিক আছে। তো ইউনিভার্সিটি কোশ্চেন গুলা মানে অ্যাকচুয়ালি কন্টেস্টেড প্রবলেম গুলো অ্যাকচুয়ালি দেখো দিলে এগুলা পাবেন। তো আমি এখানে মানে ঢুকে রাখছিলাম। তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা করে নেবেন আপনাদের মতো করে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব বেশি কঠিন কিছু না, লগ ইন বা সাইন ইন উইথ গুগল দিলে হয়ে যাবে বা মেল দিলে হয়ে যাবে, তো আমার কঠিন কিছু না। তো এরপরে আপনাদের হোমে থাকবে এইরকম, এই যে হোম টপ। তো এই জায়গায় হচ্ছে আপনাদের দেখাবে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে কোন প্রবলেম সলভ করছেন, অ্যাকচুয়ালি কয়টা প্রবলেম সলভ করছেন, কি কি সলভ করছেন, কয়টা এক্সেপ্টেড হচ্ছে, কয়টা রং অ্যান্সার হচ্ছে, কয়টা লিমিট এক্সিডেড, মেমোরি লিমিট এক্সিডেড, রং অ্যান্সার, রান টাইম এরর, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। তো এখান থেকে কি করবেন, কোনো জায়গায় দেখতে হবে না, আপনারা কন্টেক্টে যাবেন। ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন, কিন্তু কন্টেক্টে যাওয়ার পরে আপনারা এই যে সার্চ কন্টেক্ট নামের একটা বার পাবেন। এখানে হচ্ছে লিখবেন আনলক দ্য অ্যালগরিদম, যেটা আপনাদের কন্টেক্টের নাম। আপনারা সফটওয়্যার থাকলে আপনাদের সফটওয়্যার কন্টেক্টের নামটা লিখবেন, টেকনোলজি থাকলে টেকনোলজি কন্টেক্টের নাম লিখবেন। তো লিখে সার্চ দিবেন, সার্চ দিলে এরকম অনেকগুলো কন্টেক্ট পাবেন, যেগুলো সবকটাই কিন্তু ড্যাফোডিলের, এই যে এখানে লেখা আছে প্রত্যেকটাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ডিপার্টমেন্ট অফ সিএসি, এই যে ডিপার্টমেন্ট অফ সিএসি। আচ্ছা, এই কন্টেক্টের নামটা দেখে নিন, বারবার ভুল বলি, ব্রেকআউট অ্যালগরিদম। ওকে, তো এখান থেকে আপনারা যে চাপ দিবেন, চাপ দিলে হচ্ছে এরকম একটা ট্যাবে যাবে। ট্যাবে গেলে আপনারা এখানে দেখবেন ফিনিশ, কারণ স্বাভাবিকভাবে কন্টেস্টটা শেষ হয়ে গেছে, তাই না, আজের মতো চলবে না। এখানে এন্টার এরেনা দিলে কন্টেস্ট পাবেন না, অ্যাকচুয়ালি রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিলে আপনারা কন্টেস্টটা পাবেন। ওকে, তো এখানে আপনারা এই যেরকম 3 ঘন্টা বা যেটা অ্যাকচুয়ালি টাইম কন্টেস্টের, ওই টাইমটা আপনারা দেখতে পারবেন। এখানে 3 ঘন্টা 15 মিনিট হয়তো ছিল। তো এই কন্টেস্ট আপনারা দেখতে পারবেন বা এই টাইম অনুযায়ী চলবে। চলার পরে আপনারা এই যে এখানে প্রবলেম গুলো আছে লেফট সাইডে, এই প্রবলেম গুলো সলভ করতে পারবেন। তো আমরা অ্যালগরিদমের নলেজ ছাড়া ফার্স্টের দুইটা সলভ করতে পারবো। আমরা আজকে এই কন্টেস্টের ফার্স্ট প্রবলেমটা সলভ করি, এন্ড আরেকটা কন্টেস্টেরও ফার্স্ট প্রবলেম সলভ করবো। এন্ড আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কতটা সহজ অ্যাকচুয়ালি মানে ইউটিএতে বা আনলক অ্যালগরিদমের প্রিলিমিনারিতে একটা প্রবলেম সলভ করা, ঠিক আছে। তো একটা প্রবলেম আমরা এখানে দেখতেছি যে আপনারা এই ব্যক্তিটাকে যারা খেলা দেখেন খুব ভালো মতো চিনেন, আমি একটু বড় করে নিচ্ছি, যে এরিক টেন হাগ, a Dutch professional football coach, currently holds the position, currently holds the manager position at Premier League club Manchester United. চেক হয়ে গেছে কত আগে।
আচ্ছা, on April 21 blah 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 appointed as the manager of Manchester United, commencing his tenure after the 21-22 season and continuing until June 2025. During his first press conference, Ten Hag delivered the following opening message. এইখানে আপনারা পুরা ওপেনিং মেসেজটা পড়বেন। আমার এটা পড়ার আপাতত প্রয়োজন নাই, কারণ আমি জানি আসলে কোন জায়গায় মূল কথাটা লেখা আছে বা আমার প্রবলেমের কোন জায়গায়, মানে প্রবলেমের সলিউশনটা কোন জায়গায়। এটা আপনারা পুরাটাই পড়বেন, কোনো সমস্যা নেই। এটা একদিনে আসবে না যে আমি দেখে বুঝতে পারতেছি কোন জায়গায় আছে, ঠিক আছে? তো এটা আপনারা পুরাটা পড়বেন। পড়ার পরে এইখানে এই যে এতখানি পড়বেন, মানে এতখানি বলতে এই যে এতখানি, ঠিক আছে? পড়ার পরে এখানে লেখা আছে, নাও all you have to do is a straightforward task which is to print this famous quote. এখন ফেমাস কোটটা কই আছে? এটা হচ্ছে আমি জানি এই যে জায়গাটায় আছে। one of the famous quotes from his press conference was, good is not enough, era comes to an end. এটা হচ্ছে তার ফেমাস কোট। এটা দেখে অনেকে বুঝতে পারবেন, যারা বুঝবেন না তারা পুরোটা পড়বেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ফার্স্টের দিকে যে একবারে ধান করে সলভ করতে হবে এটা কিন্তু কোনো কথা না। মানে অবশ্যই হচ্ছে এটা হচ্ছে আপনাদের যত দিন যাবে তত হচ্ছে আস্তে আস্তে আপনারা পারবেন, ঠিক আছে? তো আমাকে কি বলছে, ইনপুট বলে কিছু নাই, দেয়ার ইজ নো ইনপুট, আউটপুট হচ্ছে প্রিন্ট দ্য কোড দ্যাট ইজ মেনশন ইন দ্য স্টেটমেন্ট। আর একটা কথা হচ্ছে এখানে বলছে উইদাউট কোটেশন, ঠিক আছে? তো আমাদের কথা হচ্ছে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবো, আমরা কোনো রকম চেঞ্জ করবো না। ওকে, তো ঠিক যেভাবে আছে ওইভাবে আমরা লিখবো। কিভাবে আছে, গুড ইজ নট এনাফ, এটা আমরা করবো। ওকে, কপি করলাম। এরপরে কি আছে, একটা লাইন স্পেস আছে, মানে একটা লাইন গ্যাপ আছে, পরের লাইনে আছে পরবর্তী লাইনটা। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, ঠিক যেভাবে আছে হুবহু সেভাবে প্রিন্ট করবো। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি সেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা বার আমরা যখন শেষ প্রিন্ট দিব ওই প্রিন্টের আগে আমাদের একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া লাগবে। মানে ইচ এন্ড এভরি প্রিন্টে আমার লাস্টে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, বা নিউ লাইন অ্যাকচুয়ালি যেটাকে বলি, নিউ লাইন দিতে হবে, ঠিক আছে? তো সি প্লাস প্লাস যারা করেন তাদের ক্ষেত্রে ইএনডিএল বা ব্যাকস্ল্যাশ এন দুটাই কাজ করে, তো ওটা হচ্ছে দিতে হবে। তো এইটুকু মাথায় রাখবেন। তো এখানে কোনো এক্সাম্পল হিসাবে ইনপুট নাই, এই যে এখানে দেখতেছেন কপি করলে কিছু আসে না। এন্ড আউটপুট হিসাবে কি আছে, আউটপুট হিসাবে ওই লেখাটাই কোটেশন ছাড়া আছে, গুড ইজ নট এনাফ, এরা কামস টু অ্যান এন্ড। এইটা হচ্ছে লিখলাম, লাস্টে লেখা আছে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নিউ লাইন এট দি এন্ড, অর্থাৎ আপনাকে নিউ লাইন দিতে হবে। তো এই যে ডান পাশের যে কলামটা আছে, এই ডান পাশের কলামে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে এখানে এই যে ওপেন এডিটর নামের একটা অপশন আছে, এই ওপেন এডিটরে ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনার পুরোটা ক্লিন করলাম, এখানে হচ্ছে ফাঁকা থাকে সাধারণত। তো আপনার হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। যারা সিতে করবেন এই সি এর মধ্যে যে কোনো একটা চুজ করবেন, যারা হচ্ছে সি প্লাস প্লাসে করবেন সি প্লাস প্লাসের যে কোনো একটা চুজ করবেন। 20 চুজ করাটা আছে, এটা 20 বা 23 যে কোনো একটা চুজ করবেন। ওকে, তো আমি এখানে 23 চুজ করলাম সি এর ক্ষেত্রে। তো সিতে এটা, সরি সি প্লাস প্লাস এটা চুজ করবেন। এখন আপনার কি কাজ, আপনি কিভাবে একটা লাইন প্রিন্ট করেন, সিটা আপনারা করেন হচ্ছে প্রিন্টের দিয়ে, সি প্লাস প্লাসে করেন সি আউট দিয়ে, ঠিক আছে? তো আমি সিতে দেখাচ্ছি, যারা সি প্লাস প্লাস পারেন আমার মনে হয় না যে তারা ছাড়া সি প্লাস প্লাস পারেন, তো সিতেও বুঝবেন আপনারা। তো আমি প্রিন্টেড দিলাম, প্রিন্টেড দেওয়ার পরে আমার ব্র্যাকেটের মধ্যে কলম, মানে সরি ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমার ভিতরে অ্যাকচুয়ালি আমার প্রিন্ট করতে হবে। তো আমার কি প্রিন্ট করতে হবে, গুড ইজ নট এনাফ, এরা কামস টু অ্যান এন্ড। এখন এভাবে করে নিউ লাইন দিলে কি হবে, নিউ লাইন দিলে তো হবে না। আচ্ছা, তার আগে একটু দেখি, লাস্টে একটা কমা রাখতে হবে। তো এভাবে কি নিউ লাইন কাজ করে, নিউ লাইন কাজ করে না। তো নিউ লাইন কিভাবে কাজ করে, নিউ লাইন কাজ করে ব্যাকস্ল্যাশ এন দিয়ে। তো এখানে যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করেন, একটা স্পেস দেন, একটা ফুল স্টপ দেন, কোনো কিছু দেওয়া যাবে না, ওখানে যেইভাবে আছে ঠিক সেইভাবে দিবেন। ওকে, তো গুড ইজ নট এনাফের পরে একটা নতুন লাইন ছিল, তারপরে এরা কামস টু এন এন্ড আছে। তো এরা কামস টু এন এন্ড এর পরে সবসময় কি বললাম, লাস্টে একটা নিউ লাইন দিতে হবে। নিউ লাইনটা কি, ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে? এইভাবে করতে পারেন। আর একটা কাজ কি করতে পারেন, দুইটা আলাদা আলাদা প্রিন্টেড দিবেন। কিভাবে দুইটা আলাদা আলাদা প্রিন্টেড দিবেন, এইভাবে একটা প্রিন্টেড দিবেন, সরি ওকে, এটাই দিই প্রিন্টেড। এইভাবে করে আরেকটা আপনারা কি করতে পারেন, প্রিন্টে দিতে পারেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। তো আমরা একটা কি করবো, মানে করার চেষ্টা করবো। আমি যদি দুটা দিয়ে দেখি নাই, ভুল হবে কি হবে না আমি জানি না, ভুল হইতেই পারে। তো আমরা তারপর কি করবো, সাবমিট দিব, ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো ইনপুট নাই, তো এই একটাই। তো এই যে আমাদের একসেপ্টেড আসলো, যদি ইনপুট থাকতো আমরা হয়তো কোড ব্লকসে কোড করে টেস্ট করতাম, যেগুলো আমাদের পরবর্তী কোডগুলোতে অ্যাকচুয়ালি থাকে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্টের প্রবলেম। এই যে আমি রিফ্রেশ দিলে হোপফুলি আমার এই জায়গায় একটা টিক মার্ক চলে আসবে। তো ওটা হচ্ছে রিফ্রেশ হতে টাইম লাগতেছে যেহেতু, তো আমরা এটা বাকি সার্ভার আনএবল দেখাচ্ছে। ওকে, হোয়াটএভার। তো আরেকটা প্রবলেম আসি। এখানে আমি ওপেন করে রাখছিলাম কোন একটা প্রবলেম, সেটা হচ্ছে ফল 2022 এর। তো নভেম্বর 11 2022 সালে হয়েছিল। ওকে, তো আমরা রিস্টার্ট দিব নর্মালি। রিস্টার্ট দেওয়ার পরে আমরা কি পাবো, এই যে ফার্স্ট এর প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো once there lived a man with three sons. His sons were hard workers, but they constantly fought. এখানে অনেক বড় একটা গল্প আছে, কিন্তু মোটামুটি আমরা সবাই জানি আসলে কি
করতেছে, মানে সবাই না, মানে আমি জানি এটলিস্ট যেহেতু, তো আমি আপনাদের টাইম ওয়েস্ট করতেছি না। এখানে কি বলছে, ক্যান ইউ রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য মাইকেল জর্ডান কোট উইদাউট কোটেশন। কোটটা কি, এই যে ওয়ান্স মাইকেল জর্ডান সেড ট্যালেন্ট উইন গেম বাট টিম ওয়ার্ক অ্যান্ড ইন্টেলিজেন্স উইন চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, তো আমি কি করতে পারি, ফার্স্ট অফ অল আমি এটাকে কপি করবো। এই যে এখানে কপি বাটন আছে, কপি বাটন থেকে কপি করবো, কপি করে সিমিলার, এটাও একটা আমার প্রিন্ট টেক্সট, কিন্তু এখানে কি আছে, এই যে এখানে কিন্তু দুটা লাইন আমার একসাথে আছে, দুটা কিন্তু আলাদা লাইন নাই, তো লাস্টে একটা ব্যাকস্ল্যাশ দিলে হবে, মাঝখানে কোনো ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে না। ওপেন এডিটরে যাব, এখানে আমি ক্লিন করে নেই, সি প্লাস প্লাস হলে 23 দিব, সি প্লাস প্লাস 23, সি হলে সি 23, বা যে কোনো একটা সিএল ল্যাঙ্গুয়েজ চুজ করলেই হবে। তো এখানে আমার হ্যাশ ইনক্লুড এসটিডিআই এগুলো তো আপনারা জানেন, হোপফুলি পিপিএস এ দেখে আসছেন। তো এখানে আমি জাস্ট একটা প্রিন্টেড দিয়ে এই লাইনটা প্রিন্ট করলাম, হয়ে গেল, দ্যাটস ইট, তাই না? না, হয় নাই, এখানে একটা ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে, লাস্টে কি করা লাগবে, একটা সেমিকোলন দিতে হবে। তো এটা সাবমিট করলে হোপফুলি আমাদের কোডটা রান করবে। তো এটাই হচ্ছে এক্সেপ্টেড। তো এইভাবে করে অ্যাকচুয়ালি আমরা প্রবলেম গুলো সাবমিট করতে পারি। আপনাদের সাইটে পরবর্তীতে আরো ভালো ভালো প্রবলেম দেখা দিবে, কিভাবে সলভ করা যেতে পারে। আমাদের এই অ্যালগোরিদমের রিলেটেড প্রবলেম গুলাই আসবে, তো এগুলো আপনারা দেখতে পারবেন কিভাবে সলভ করা যেতে পারে। এন্ড আর একটা অ্যাকচুয়ালি অ্যারে থেকে কোশ্চেন আসে, তো অ্যারে থেকে ওই কোশ্চেনটা আপনাদের পারা উচিত পিপিএস নলেজ দিয়ে। তো ওটা একটু টাইম কনজিউমিং যেহেতু, তো আজকে 3 ক্লাস দেখালাম না। তো আপাতত এটাই আপনারা করতে পারবেন। তো আমরা হচ্ছে পরবর্তী যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেই টপিকে যাই। এর মাঝখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো কোশ্চেন আছে? তো প্রিন্টএফ এর যেটা, এটা কি মাস্ট থাকবে একটা? হোপফুলি থাকবে, বিগত রেকর্ড তো বলতেছে থাকছে যে একটা। তো বেসিক্যালি প্রিলিমিনারিতে দেয়, ইয়াতে না, একটু ক্রিটিক্যাল দিতে পারে, কি বলে ফাইনালে, ফাইনালে একটু মাঝে মাঝে ক্রিটিক্যাল দেয়, এটা ডাজন্ট ম্যাটার। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রিলিমিনারিতে একটা প্রিন্টেড দেয়, মানে এটা দেয় আর কি। এন্ড একটা হচ্ছে অ্যারে থেকেও দেয়, এটা খুবই সহজ, হয়তো একটু লেখাটা ক্রিটিক্যাল করতে পারে, ঘুরাই ফেরাই দিতে পারে। যেমন একটা বার ছিল, আমার প্রবলেমটা খুঁজে পাইনি, ওটা দেখালে ভালো হতো। যে বলছিল এক্সাক্ট সালটা আমার মনে নাই, ঠিক আছে, তো লেখা ছিল ওখানে যে কিলিয়ান এমবাপ্পে জয়েন্ট পিএসজি ইন দ্য ইয়ার 2017 and he broke এত রেকর্ড, he scored এত গোল, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান, লাস্টে লিখছে প্রিন্ট দ্য ইয়ার কিলিয়ান এমবাপ্পে জয়েন্ট পিএসজি। তো অনেকে লিখতেছিল কিলিয়ান এমবাপ্পে জয়েন্ট পিএসজি ইন দ্য ইয়ার 2017, এইভাবে করে লিখলে অ্যাকচুয়ালি আপনারা আসবেন। আমি কি বলছি, যেটা চাইছে সেটাই এক্সাক্ট লিখতে হবে। তো 2017 মানে 2017, এই টু খালি প্রিন্ট করলে আপনার কি হয়ে যাবে, আপনার অ্যান্সার এক্সেপ্টেড হয়ে যাবে। তো এটা যারা করে, অবশ্যই একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। তো এটা যারা বুঝে নেই, তো তারা হচ্ছে রং খাইছিল। তো অবশ্যই এটা এক্সপিরিয়েন্স, প্র্যাকটিস এগুলা থেকেই আসবে। তো বেসিক অভিজ্ঞতা বলতেছে যে হ্যাঁ, প্রিন্টের থেকে ফার্স্ট প্রবলেম প্রিলিমিনারিতে দেয়। তো যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। তো আমার কথার উপর ভরসা করে থাকলেই তো হবে না যে আচ্ছা আমার খালি একটা সলভ করলে মনে হয় 8 মার্ক হয়ে যাবে, 40-এর মধ্যে 8 মার্ক পেলেই শেষ, তাহলে আমি একটা খালি প্রিন্ট পড়ে গেলাম, তাহলে তো আর হলো না, তাই না? তো এইটুকু একটু মাথায় রাখতে হবে। বাট প্র্যাকটিস আরো বেশি করতে হবে। প্র্যাকটিস হচ্ছে আপনার অ্যারে থেকে আসে, অ্যারে থেকে করতে হবে, সর্টিং থেকে আসে, তারপর সার্চিং থেকে আসে। সর্টিং তো এই যে দেখাচ্ছি, সর্টিং থাকবেই মাস, সার্চিং থাকবেই মাস, 100%, 100 না, সরি 100 বললে আবার পরে না থাকলে আবার আমাদের বলবেন। 99.99% থাকে, ওই 0.1% হচ্ছে নিজের সেফটির জন্য বললাম আর কি। তো শপিং থেকে আসে, যেহেতু অ্যালগোরিদম আপনার কোর্সের সাথে অ্যালাইন করা একটা কন্টেন্ট, তো সার্চিং শপিং এগুলো খুব কমন দেয়। তারপর ডিপি থেকে আসে, ডিপি গুলো একটু করে থাকে, সবার বানানো হয়, এগুলো কেউ পারে না, 2-4 জন পারতে পারে, তো ওগুলো আলাদা বিষয়। তো এগুলো হচ্ছে কমন, আপনার শপিং, সার্চিং, সর্টিং এগুলো পারা লাগবে আপনাদের ভালো করার জন্য। এগুলো পারলে মোটামুটি আপনারা টপ 10, 20, 30, 40, মানে টপ 50 ভিতরে থাকতে পারবেন আশা করতেছি, ঠিক আছে? তো আরো ইন ডিটেলস এগুলো আপনাদের সাইকেল আছে, সাইকেল পরবর্তীতে দেখাবে, আমিও দরকার করলে দেখাবো, কোনো অসুবিধা নেই। তো আর কোনো কোশ্চেন এই ব্যাপারে? ওকে, হোপফুলি নাই। তো আমি তাহলে সর্টিং একটু যাই। ওকে, তো সর্টিংটা অ্যাকচুয়ালি কি, এটা কি কেউ বলতে পারবেন? ভাই কোনো কিছু মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এ সাজানো, সর্ট করা। এটা দেখে বলেন। না, তো পড়ি নাই। আচ্ছা আচ্ছা, সর্টিং মানে যেহেতু অ্যান্সার করছেন এটাই থ্যাংক ইউ। তো মানে হোপফুলি আরো ভালোভাবে অ্যান্সার করবেন পরবর্তীতেও, মানে অ্যাক্টিভ থাকবেন আর কি সবসময়। তো এটা আমি এমনি মজা করে বললাম আর কি। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার এটাই অ্যাকচুয়ালি ঠিক। সর্টিংটা কি, সর্টিং হচ্ছে যে কোনো একটা ধারাতে রাখা, হয় ছোট থেকে বড়, নাহলে বড় থেকে ছোট। সেটা কি হতে পারে, নাম্বার হতে পারে। নাম্বার এলে আমরা দেখবো কোনটা বড় কোনটা ছোট, কিভাবে বুঝবো? 1 2 থেকে বড়, হ্যাঁ, 1 তো 2 থেকে বড় না, সরি 1 2 থেকে বড় না, 2 কি 1 থেকে বড়, হ্যাঁ 2 1 থেকে বড়, তার মানে 1 পরে 2 আছে, 2 পরে 3 আছে, তার মানে এটা সর্টেড অর্ডারে আছে। সিমিলারলি 3 2 1 এটাও সর্টেড অর্ডার আছে, কারণ বড় থেকে ছোট হইতেছে। কিন্তু আমার যদি ক্যারেক্টার বা স্ট্রিং থাকে সেক্ষেত্রে কি বলবো, সেক্ষেত্রে বলবো আমার অ্যালফাবেটিক্যাল অর্ডার, A B C D E। এটা কিন্তু আসলে ছোট বড় না, এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। এই ক্ষেত্রে বলা হচ্ছে শুরু থেকে শেষ অথবা শেষ থেকে শুরু, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বোঝায়। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে ছোট থেকে বড় না, অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ এবং শেষ থেকে শুরু, এটাই। তো
এটা করলে কি হয়? এটা করলে আমাদের ডাটা, যে কোনো ডাটা খুঁজতে সুবিধা হয়। কেন সুবিধা হয়? স্বাভাবিকভাবে আপনি ধরেন আপনার কাছে 5টা ডাটা আছে, 5টা ডাটা, বা আপনার কাছে ধরেন 10টা বই আছে, 10টা বই আপনার সিরিয়ালি সাজানো আছে, যে এইটা ফার্স্ট সেমিস্টার, এটা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, এইভাবে করে 10টা সেমিস্টার পার করছেন, 10 সেমিস্টার 10টা খাতা আছে আপনার কাছে। তো এটা যদি সর্টেড অর্ডার থাকে, তো আপনি যে কোনো একটা সেমিস্টারের খাতা চাচ্ছেন, আপনি কিন্তু ইজিলি পাবেন। যদি সর্টেড না থাকে, একটা 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 করে দেখতে হবে, ঠিক আছে? তো এই সর্টিংটা কিসের জন্য নেসেসারি? সার্চিং এর জন্য নেসেসারি। আর কিসের জন্য নেসেসারি? অ্যানালাইজিং এর জন্য নেসেসারি, কোনো কিছু ইফিশিয়েন্ট করার জন্য নেসেসারি। এখানে অনেক ভুগি লেখা আছে, তাই বললাম, মানে একটু সুন্দর করে বলছি। তো আমাদের সর্টিং কিন্তু অনেক রকম হয়, ঠিক আছে? এখানে এগুলো লেখা নাই, যদিও কেন লেখা নাই আমি জানি না, যদিও আমি মনে হয় লিখছিলাম, বাট মিস আউট হয়ে গেছে। তো সর্টিং আমাদের অনেক রকম আছে। আমাদের কি কি আছে আমি একটু লিখি, যে আমাদের আছে হচ্ছে বাবল সর্ট। এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অ্যালগোরিদম, বাবল সর্ট অ্যালগোরিদম, ঠিক আছে? আমি এখানে লিখি বাবল সর্ট অ্যালগোরিদম। ওকে, এরপরে আছে হচ্ছে ইনসারশন সর্ট অ্যালগোরিদম, এরপরে আছে সিলেকশন সর্ট অ্যালগোরিদম, এরপরে আছে কুইক সর্ট অ্যালগোরিদম। এটা লেখা থাকলে ভালো হতো এগুলা, যাই হোক। এরপরে আছে মার্জ সর্ট অ্যালগোরিদম। এই কয়টা আপনার সিলেবাসে থাকবে বা থাকার কথা বা আছে, যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। তো এরপর আর কি কি আছে? রেডিক্স সর্ট অ্যালগোরিদম আছে, যেগুলো আমাদের লাগে না। তারপর কাউন্টিং সর্ট অ্যালগোরিদম আছে, তারপর বাকেট সর্ট অ্যালগোরিদম আছে, এরকম হাজার খানেক সর্টিং অ্যালগোরিদম আছে, ঠিক আছে? তো এই যে বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, এই যে এই তিনটা অ্যালগোরিদম যে আছে, এই তিনটাকে আমরা বলি হচ্ছে ব্রুট ফোর্স মেথড অ্যালগোরিদম বা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এই যে আমাদের মার্জ সর্ট আর কুইক সর্ট আছে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগোরিদম। ওকে, তো ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগোরিদম এটা। তো এই হচ্ছে আমাদের মূলত সর্টিং এর খুঁটিনাটি ইন্ট্রোডাকশন। তো এখন আমরা দেখবো বাবল সর্ট অ্যালগোরিদমটা। পরবর্তী ক্লাসে আমরা কি করব? আমরা সার্চিং এর দুই প্রকার দেখবো। সার্চিং দুই প্রকার কি? ব্রুট ফোর্স এর একটা আছে লিনিয়ার সার্চিং, আর ডিভাইড এন্ড কনকোয়ার এর একটা আছে, সেটা হচ্ছে বাইনারি সার্চিং। তো সার্চিং একটা দেখায় আরেকটা না দেখালে অ্যাকচুয়ালি একটু সমস্যা হয়ে যায় বুঝতে। তো আমরা আপাতত আজকে বাবল সর্টটা দেখাই। কালকে আমাদের পুরো ক্লাস হচ্ছে, কালকে না মানে নেক্সট ডে ক্লাসটা, সেটা হচ্ছে আমরা সার্চিং এর উপর দেখাবো, এন্ড এট দ্য সেম টাইম আমরা কোশ্চেন সলভ করবো। থিওরি কোশ্চেন যেটা আছে আমাদের মিড টার্মে, সেই কোশ্চেন গুলা সলভ করবো। এন্ড এখানে বাকি সব সর্টিং কিন্তু আমাদের পেইড ব্যাচ আছে, প্রত্যেকটা সর্টিং। এন্ড ম্যাক্সিমাম সর্টিং হচ্ছে আমাদের, আমরা কোশ্চেন সলভও আছে প্রিভিয়াস সেমিস্টারে, যেগুলো সর্টিং রিলেটেড আসে, সিনারিও দিয়ে বলে কোন সর্টিংটা বেটার হবে কোন ক্ষেত্রে বেশি। তো এগুলো আমাদের পেইড ব্যাচ অবশ্যই প্রোভাইড করা হবে। ফ্রি ক্লাসে এত কিছু তো একবারে প্রোভাইড করা পসিবল হচ্ছে না, ঠিক আছে? তো আমরা বাবল সর্ট টেকনিকটা একটু দেখি। তো বাবল সর্টটা কি? আমি বললাম ব্রুট ফোর্স, তাই না? তো ব্রুট ফোর্সটা কি? অ্যাকচুয়ালি একটা 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 করে যতগুলো পসিবল অপশন আছে, প্রত্যেকটা পসিবল অপশন আমার দেখা গুতানো, তাই না? তো বাবল সর্টটা ঠিক তাই। তো বাবল সর্টটা আমাদের কি হতে পারে? বাবল সর্টটা হচ্ছে আমাদের, মানে এটাকে অ্যাকচুয়ালি বলা হইতেছে ব্রুট ফোর্স সর্টিং অ্যালগোরিদম, কারণ এখানে আমরা কোনো স্মার্ট শর্টকাট ব্যবহার করতেছি না, বরং আমরা কি করতেছি? অ্যাডজাস্টিং এলিমেন্ট, অ্যাডজাস্টিং এলিমেন্টও বুঝতেছি, যে আমার কাছে এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, পরেরটা কি আছে? পরেরটা আছে 2। তো এই যে অ্যাডজাস্টিং এলিমেন্ট মানে 1 এর পাশে যে এলিমেন্ট আছে 3, 3 এর অ্যাডজাস্টিং এলিমেন্ট হচ্ছে 2, ঠিক আছে? তো এই অ্যাডজাস্টিং এলিমেন্ট যেটা আছে, এই অ্যাডজাস্টিং এলিমেন্টকে আমরা কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করতেছি কিভাবে? কম্পেয়ার করতেছি কোনটা বড় কোনটা ছোট, এই কম্পেয়ার করে আমরা কি করি? সলভ করি। তো এর জন্য আমরা সলভিংটা পড়াই, ঠিক আছে? তো কি করবো আমরা পরবর্তীতে আরেকটু ভালো মতো দেখতেছি, তার আগে আমরা একটু টাইম কমপ্লেক্সিটিটা মনে রাখি। যেহেতু ব্রুট ফোর্স, আমি কি বলছি, ব্রুট ফোর্সে সাধারণত এন এন স্কোয়ার এই টাইপের থাকে। তো এভারেজ কেসে আমাদের এন স্কোয়ার। এন কখন হয়? যখন অলরেডি সর্টেড, মানে পুরোটা আমার সর্ট করাই আছে, তো আমার হচ্ছে আলাদা করে সর্ট করতে হচ্ছে না। এই ক্ষেত্রে হচ্ছে আমার আমার কি বলবো, যে সর্ট মানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন, অর্ডার অফ এন, এন্ড বেস্ট আর এভারেজ কেসে হচ্ছে এন স্কোয়ার। তো এটার ইন ডিটেলস সাধারণ পড়াই দিলে কোনো অসুবিধা নাই 3 নাম্বারটাতে। ওকে, তো অর্থাৎ আমরা কি করতেছি? বাম দিকের এলিমেন্ট, ডান দিকের এলিমেন্টের চেয়ে বড় কিনা এটা চেক করতেছি, বড় হলে সব করতেছি। অর্থাৎ সাপোজ আমার কাছে আছে 2 1 7, 2 এর সাথে 1 এর তুলনা করছি, বড়, মানে বাম দিকের এলিমেন্টটা মানে 2, এটা হচ্ছে 1 এর থেকে বড়, তাহলে আমরা সলভ করলাম। অর্থাৎ 1 এই পাশে আসলো, 2 এই পাশে গেল। এরপরে আবার পাশেরটার সাথে তুলনা করতেছি, এই পাশে কি আছে? 7 আছে। যেহেতু বাম পাশের এলিমেন্টটা ছোট, তার মানে সলভ করলাম না, তাহলে এটাই হচ্ছে আমার সর্ট হয়ে গেল। এইটা, এই যে 2 1 7 থেকে 1 2 7 হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের ডাবল সর্ট, ঠিক আছে? এইটুকু বললে তার হবে না, আরো ইন ডিটেলস বলতে হবে। স্পেস কমপ্লেক্সিটি আমার কি? অর্ডার অফ 1, ঠিক আছে? তো এগুলা খুব ভালো মতো আমরা থার্ড ক্লাসে দেখতে পারবো। তো ডাবল সর্টটা আমরা খুবই ইজি। এখানে বলতেছে যে ইনএফিশিয়েন্ট, যদিও লার্জ ডাটা সেটের জন্য এত কিছু আমার জানা লাগবে না। আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে কি আছে? এক্সাম্পলে আছে হচ্ছে 15 16 8 5 6। এইটার ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নেই সর্টেড অ্যারেটা কি হতে পারে। সাপোজ এটা কিন্তু আমার অ্যারে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এই যে, এর জন্য আমি বলছিলাম অ্যারে গুলো আমার লাগবে। তো অ্যারে পর্যন্ত আমার নলেজ থাকা লাগবে। অ্যারে আমাদের সর্টেড কিভাবে হতে পারে? কিভাবে হবে? 5 6 8 50
16 এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, তাই না? এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই। তো এটা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিংটা অ্যাকচুয়ালি আমার করে লাগবে। তো ইন্ডেক্সিংটা আমার কি থাকে, 0 থেকে। আমার সবসময় আমরা কিন্তু জানি অ্যারের ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়। এইখানে হচ্ছে আমাদের 0 থেকে কত পর্যন্ত যায়, n-1 পর্যন্ত, অর্থাৎ আমার এলিমেন্ট আছে 5টা, আমার ইন্ডেক্স যাবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, তো নাম্বার অফ এলিমেন্টটাই হচ্ছে n। ওকে, তো বাবল সর্টে আমরা কি করব, অ্যারের প্রথম এলিমেন্ট থেকে শুরু করব এবং অ্যাডজাসেন্ট এলিমেন্টকে কম্পেয়ার করব। তো এই যে বাবল সর্ট, তো বাবল সর্ট অ্যালগরিদমে আমাদের প্রত্যেকটা বার যে আমরা কম্পেয়ার করতেছি, এই প্রত্যেকটা বার কম্পেয়ার করে আমরা একটা এলিমেন্টকে একদম শেষে রাখতেছি। তো ওই এলিমেন্টটা কি হচ্ছে, যে কটা এলিমেন্টকে কম্পেয়ার করলাম সেইগুলোর মধ্যে সবচেয়ে বড় এলিমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একদম ডান পাশে চলে যায়। তো এই যে একটা ফেজ, এই ফেজটাকে আমরা বলতেছি পাস। ঠিক আছে, তো পাস ওয়ান, এটা আমি ধরে নিলাম পাস ওয়ান। পাসটা কি আরো মানে ভালোভাবে পরে বুঝবেন যখন আমার এই এক্সপ্লেনেশনটা শেষ হবে, তো এখন আপাতত কোয়েশ্চেন করেন না। তো পাস ওয়ানটা কি, পাস ওয়ানে কি হবে, ফার্স্টে আমি কি করব, আমার ফার্স্ট ইন্ডেক্সে পয়েন্টার থাকবে। তো আমার একটু ছোট করে, সরি। তো আমার হচ্ছে ফার্স্টে আছে হচ্ছে 15, 16, তারপর 8, তারপর 5, তারপর 6। ওকে, তো আমার পয়েন্টার আছে 15 এ। আমার 15 কি করতেছে, আমার 15 হচ্ছে ডান পাশের এলিমেন্টের সাথে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে দেখতেছে 15 থেকে কি 16 বড়, মানে 15 কি 16 থেকে বড় কিনা। তো 15 তো 16 থেকে বড় না, তার মানে কোনো সোয়াপিং হবে না, তাহলে 15 থাকতেছে 15 এর জায়গায়। ঠিক আছে, এরপর আমার পয়েন্টার চলে যাচ্ছে 16 এর উপর। ঠিক আছে, 16 এর উপর গেল, 16 এর উপর গিয়ে আমার ডান পাশের এলিমেন্টের সাথে কম্পেয়ার করবে। 16 যেহেতু 8 এর থেকে বড়, তার মানে কি আমরা সলভ করবো। সলভ করে বাম পাশে আসবে হচ্ছে 8। তাহলে ডান পাশে 16 আছে, এখনো পয়েন্টারটা 16 এর কাছে আছে। তো 16টা আমার এখানে আসলো, 16টা এখানে আসলো, এখনো পয়েন্টার 16 এর কাছে আছে। 16টা আমার কিসের সাথে তুলনা করবে, আমার 5 এর সাথে তুলনা করবে। 5 এর সাথে তুলনা করে দেখবে 16 বড় কিনা, ডান পাশের চেয়ে। হ্যাঁ বড়, তার মানে আবার ডান পাশে চলে যাবে, আমরা 5টাকে এই পাশে নিয়ে আসবো। ওকে, তো এই পাশে আমরা নিয়ে আসলাম, এখানে 16 আছে। এরপরে কি, এরপরে আমার পাশেরটার সাথে তুলনা করবে, সেটা হচ্ছে আমার 6। 6 এর সাথে যখন তুলনা করতেছে তখন দেখতেছে আবারও 16 হচ্ছে 6 এর চেয়ে বড়, তার মানে আবারও আমরা সলভ করলাম। সলভ করার পরে কি হলো, আমার সলভ করার পরে বাম পাশে আসলো 16 এন্ড সরি, বাম পাশে আসলো 6 এন্ড ডান পাশে আসলো 16। তো এই যে আমার একটা ফেজ কমপ্লিট হলো। এই ফেজের পরে আমি কি দেখলাম, আমার সবচেয়ে বড় এলিমেন্ট কি ছিল, আমার 16 ছিল। এটা হচ্ছে ডান পাশে একদম চলে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাবল সর্টের একটা বৈশিষ্ট্য। এরপরের বার কি দেখবো, দ্বিতীয় সবচেয়ে বড় কোনটা আছে, 15, তাই না? এই 15টা আমার এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো এটা কিভাবে হবে সেটা আমি দেখলাম। ওকে, তো বাট এবার আমি বৈশিষ্ট্য থেকে আমরা কি জানলাম, যে আমার সবচেয়ে বড় এলিমেন্টটা ডান পাশে চলে আসতেছে। তাহলে যেহেতু আমার সবচেয়ে বড় এলিমেন্টটা, এটা একটু সুন্দর করে লিখি, সবচেয়ে বড় এলিমেন্টটা আমার ডান পাশে চলে আসতেছে 16, তাহলে এইটাতে কি আমার আর কম্পেয়ার করার দরকার আছে? অর্থাৎ আমার 5 নাম্বার নয়, হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, 0, 1, 2, 3, 4, আমার 3 নাম্বার ইন্ডেক্সের সাথে 4 নাম্বার ইন্ডেক্সে কি তুলনা করার দরকার আছে? না, কারণ আমি কি জানি, আমার এটা অলরেডি সর্টেড হয়ে যাবে, তাহলে আমি এটা মানে মার্ক করে রাখলাম। ওকে, এটুকু কি আমরা বুঝছি, যে লাস্টে যেহেতু আমার সবচেয়ে বড় এলিমেন্টটা চলেই আসতেছে, তো এরপরে যতবার আমরা সর্ট করবো বা সোয়াপ করবো, আমার 16 সাথে চেক করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি জানি আমার 16 হচ্ছে সবচেয়ে ঠিক, মানে একদম সঠিক জায়গায় আছে। এটা বুঝাইতে পারছি? জি ভাই। ওকে, তো এটা যদি বোঝানো যায়, লার্জেস্ট এলিমেন্ট 16 শেষের দিকে চলে গেছে। এই লার্জেস্ট এলিমেন্টটা কেন আমরা এখানে শেষের দিকে চলে গেছে, যে এই যে বললাম, এটা আমার অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছাড়া, মানে বাবল সর্ট কেন নাম হচ্ছে, তাই না? তো আমরা দেখবো যে আমরা হচ্ছে যারা সাঁতার কাটি বা নদীতে যখন দেখবো যে আমরা মাছ হচ্ছে কি করতেছে, মাছ হচ্ছে নিঃশ্বাস নিতেছে বা বুদবুদ উঠাইতেছে, বা নদীর তল থেকে যে কোনো বুদবুদ আসে, তো ওই বাবলটা কি হচ্ছে, একদম লাস্টে চলে আসতেছে, তাই না? তো লাস্টে কি, মানে পুকুরের একদম উপরে উঠে যেতেছে, অর্থাৎ বায়ুমণ্ডলে চলে আসতেছে পানির নিচ থেকে। তো এর জন্যই হচ্ছে ওই যে বুদবুদটা একদম বায়ুমণ্ডলে চলে আসতেছে, বা একদম পানির হচ্ছে শেষ মাথায় চলে আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের বাবল শট, এখান থেকে নামটা আসছে, যে সবচেয়ে বড় এলিমেন্ট প্রত্যেকবার বাবল আপ হয়ে ডান পাশে চলে আসবে। ওকে, তো এরপরে 5, 2। তো 5, 2 তে আমরা এই যে এখানে যেমন 15, 16, 8, 5, 6 পাইছিলাম। তো এটা কি পাইছিলাম, এটা কোথা থেকে পাইছি, এটা কোশ্চেন থেকে পাইছি। 5, 2তে আমরা কোথা থেকে অ্যারেটা পাবো, 5, 1 থেকে পাবো। 5, 1 কি ছিল, 15, 8, 5, 6, 16। এর মধ্যে আমার 16টা সার্টেল করে রাখলাম, লাগবে না আমার অ্যাকচুয়ালি। ওকে, তো এখন আমার পয়েন্টার কি, সিমিলারলি একদম প্রথমে থাকবে। 15 এর সাথে আমরা 8 এর কম্পেয়ার করবো। 15 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে আবার সোয়াপ করবো। সোয়াপ করে আমরা 8 পাই এলাম বাম পাশে। এরপরে আমার 15টা কিসের সাথে কম্পেয়ার করবো, 5 এর সাথে কম্পেয়ার করবো। 15 কি বড় আমার 5 এর চেয়ে? হ্যাঁ বড়, তাহলে আমরা এই পাশে 5 রাখবো সোয়াপ করে। এরপরে আমরা কিসের সাথে কম্পেয়ার করবো, 6 এর সাথে কম্পেয়ার করবো। 15 কি 6 এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে আবার আমরা সলভ করবো। কি সলভ করলাম, 6টাকে লেফট সাইডে আনলাম, 15টাকে ডান সাইডে নিলাম।
এরপরে আমার কি আছে, 16 আছে। 15 কে আমরা 16 এর সাথে কম্পেয়ার করবো, কিন্তু করার কি দরকার আছে? আমরা তো জানি সবচেয়ে বড় এলিমেন্টটা একবার চলে আসছে। তো এই জন্য হচ্ছে আমি এটা গোল দিয়ে রাখছি যে 15 কে আমার 16 এর সাথে কম্পেয়ার করার প্রয়োজন নেই। আপনারা দুনিয়ার কোনো এক্সাম্পল দিয়েও দেখাইতে পারবেন না আমার লাস্টের এলিমেন্টটা ফার্স্ট পাসের পরে তুলনা করে ছোট হইতেছে। প্রত্যেকবার যা এক্সাম্পলই দেন না কেন, ফার্স্ট পাস যেটা 1 নাম্বার পাসে একদম শেষে যে এলিমেন্টটা থাকে এইটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট হয়। সেকেন্ড পাসে হচ্ছে লাস্টের দুইটা এলিমেন্ট আমার সঠিক অর্ডার আছে, অর্থাৎ লাস্টের এলিমেন্টটা সবচেয়ে বড় হয়, লাস্টের আগের এলিমেন্টটা দ্বিতীয় বড় হয়। এইভাবে করে প্রত্যেকবার কমতে থাকে। যত পাস বাড়ে তত আমার সর্টিং করা বা কম্পেয়ার করা মানে যেই ভাগটা ওইটা কমে আসতেছে। ঠিক আছে, তো এই যে এখন হচ্ছে আমার 15 এখানে হলো, 16 এর সাথে আমি তুলনা করলাম না। ওকে, তো আমার গেল। এখন হচ্ছে আমি কি করলাম, অ্যারে বানায় নিলাম। তো এখন হচ্ছে আমার 15 আর 16 কিন্তু কারেক্ট অর্ডারে আছে। কিভাবে বুঝলাম? ওই যে আমরা লিখছিলাম লাস্টে কি আমার 15 আর 16 ছিল, তাই না? তো 15 আর 16 আমার কারেক্ট অর্ডারে আছে, তো আমি এটাকেও মার্ক করলাম। এখানে কারো বোঝার সমস্যা থাকলে জানান। কারো কি বোঝার সমস্যা আছে নাকি বুঝতে পারছেন? ইন্ডেক্সটাও লিখলাম ঠিকঠাক সব। না বুঝলেও বলবেন, মানে কিছু যদি না বুঝেন সেখানেও বলবেন, আমি আবার পুরোটা বুঝা দিচ্ছি। জি ভাই, বুঝছি। ওকে, বুঝছেন। এরপরে আমরা কি করব? এরপরে কতটুকু জায়গা আছে? ওকে, থ্রিটাই পাশে লিখি, পরেরটা আমরা ডান পাশে লিখি। আচ্ছা, এখানে লিখে সমস্যা নেই, লিখলে একটু ভালোভাবে বুঝবো। ওকে, ওকে। তো অনেকক্ষণ চালানোর জন্য রেসপন্স একটু স্লো করতেছে। ওকে, তো আমরা পার্ট 3 তে যাই। আমরা কি আরে পাইলাম? আমরা পাইলাম হচ্ছে 8, 5, 6, 15, 16। এখন আমার পয়েন্টার কি থাকবে? একদম শুরুতে থাকবে। ফার্স্টের এলিমেন্ট থেকে শুরু করবো, পাশের এলিমেন্টের সাথে কম্পেয়ার করবো। ঠিক আছে, তো 8 আমার তুলনা হবে 5 এর সাথে। 5 কি বড় না ছোট? ছোট। তার মানে 5 এই পাশে আসবে, অর্থাৎ বাম সাইডে আসবে। তাহলে আমার কি হলো? আমার এটা হলো হচ্ছে 5। এরপরে আমার কিসের সাথে 8 তুলনা করবে? 8 তুলনা করবে হচ্ছে আমার 6 এর সাথে। 6 এর সাথে তুলনা করে দেখলো 8 6 এর থেকে বড়, তার মানে আবার সলভ করবে বা কম্পেয়ার করে আবার হচ্ছে পাল্টাবে, এক্সচেঞ্জ করবে, তার মানে 6 এই পাশে আসবে। এরপর কি? এরপর 8 এর সাথে তুলনা করলো 15 এর। করবে না? করবে না, কারণ 15 পর্যন্ত, 15 থেকে পরবর্তী যা আছে মানে লাস্টের দিকে, এটা তো আমাদের সর্টেড হয়ে আছে, তাই না? তো সর্টেড যেহেতু হয়ে আছে, তাহলে আমার কি এই পাশে 8 থাকবে, আমার 15 16, অর্থাৎ লাস্টের 3টা এলিমেন্ট পার্ট 3 তে সর্ট হয়ে গেল, অর্থাৎ সঠিক পজিশনে বসে গেল। কিভাবে বুঝলাম? এই যে এখানে 8, 15 এন্ড 16 লাস্টে ছিল, এটাই কিন্তু আমার লাস্টে বসছে পার্ট 3 তে। মানে অর্থাৎ পাঁচ এনতম পাশে লাস্টের এনটা এলিমেন্ট আমার কি হচ্ছে, সর্টেড হয়ে যাচ্ছে। তাহলে আমার আর তুলনা করতে হবে না। এরপরে কি? এরপরে আমাদের পাঁচ ফোর। পাঁচ ফোরে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে 5, 6, 8, 15, 16। ওকে, তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে অ্যারেটা, তাই না? 5, 6, 8, 15, 16। কিন্তু আমার 10 লাখ ডাটা থাকলে কি আমি মিলাইতে পারবো এইভাবে করে আগের থেকে অ্যান্সার? পারবো না। আমরা বুঝবো কেন যে আমার ডাটাটা সর্ট হয়ে গেছে? এটা বোঝার দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন কি? আমার হচ্ছে আমার এন যে এলিমেন্টটা আছে, মানে এন হচ্ছে কত? নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, এন এর চেয়ে 1 মাইনাস করলে কত হয়? এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। তো আমার হচ্ছে 5 যে করতেছিলাম না, তো এই 5টা কিন্তু, বা এটাকে অনেক জায়গায় ফেজও বলে, তো এই 5 হবে হচ্ছে n-1 পর্যন্ত। n-1 পাস হয়ে গেলে অর্থাৎ বুঝবো যে আমার হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট সর্টেড আছে। কিভাবে বুঝবো? তো আমার হচ্ছে 4টা ইন্ডেক্স আছে, তো প্রত্যেকবার একটা করে ইন্ডেক্স সর্টেড হচ্ছে। তো আমি যদি n-1 তম অর্থাৎ 4টা পাস চালাই, তাহলে আমি বুঝে যাইতেছি যে সর্টেড ডাটা হয়ে যাচ্ছে। তো বাট এই ক্ষেত্রে আরেকটা কন্ডিশনও থাকতে পারে, সেটা কি সেটা আমরা পরে দেখতেছি। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম সব 5 এ পয়েন্টার থাকবে, তো 5 এর সাথে 6 এর কম্পারিজন চলবে। 5 এর সাথে 6 কম্পেয়ার করে দেখবেন না 5 ছোট, তাহলে 5 এর পাশেই থাকবে। এরপরে পয়েন্টার শিফট করবে, শিফট করে 6 এ যাবে। 6 এ যেয়ে দেখবে কি 6 এর সাথে কম্পেয়ার করার তো আর কিছু নাই, কারণ 8 পর্যন্ত আমার সর্টেড, তাহলে 6 এর জায়গায় বসতেছে। অর্থাৎ আমার লাস্টের এলিমেন্টটা সর্টেড, মানে সরি লাস্টের এলিমেন্ট না, 8, 16। এই যে সেকেন্ড পজিশন থেকে যা যা আছে সব আমার কি হয়ে যাচ্ছে, সর্টেড হয়ে যাচ্ছে। তাহলে আমার আছেই আর একটা এলিমেন্ট, তার মানে কি একটা এলিমেন্টই যদি থাকে তাহলে ওটা অলরেডি সর্টেড থাকবে, তাই না? মানে আমার সাপোজ আছে হচ্ছে 5, বা আমার সাপোজ আমার কাছে আছে 15, একটা অ্যারেতে 15 আছে খালি, তাহলে এটা তো সর্টেড। মানে এর বামে কোনো ছোট ভ্যালু বড় ভ্যালু কোনোটাই নাই, ডানেও কোনো ছোট ভ্যালু বড় ভ্যালু নাই, তো এটা তো অলরেডি সর্টেড, তাই না? তো আমি দেখতেছি যে আমার 5 এর ডান পাশে সব এলিমেন্টই সর্টেড, আর 5 এর বাম পাশে কোনো এলিমেন্টই নেই, তার মানে কি আমার 5 সর্টেড অবস্থায় আছে। তো এই হচ্ছে আমার পাথ বা সিমুলেশন বলা যায়, যে কিভাবে বাবল সর্টটা কাজ করতেছে। তার মানে আমি বলতে পারি 5 আমার সর্টেড। ঠিক আছে, তো আরেকটা অপশন থাকতে পারে, সেটা কি? আমি দেখলাম 5, 6, 9, 7,
আচ্ছা এই ইয়ারে দিয়ে বেরিয়ে যাবে। কি থাকতে পারে, আমার থাকতে পারে 5 2 7 9 11। ওকে, এইখান থেকে আমার এই একটা অ্যারে আছে, এই অ্যারে থেকে আমার কি হইতে পারে, ডাটা আমার হইতে পারে, সর্টেড ডাটা হবে কি, আমার সর্টেড ডাটা হবে হচ্ছে 2 5 7 9 11, খালি চোখে আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, তো আমি ওই যে বললাম কখন বুঝবো সর্টেড, তো একটা কন্ডিশন হচ্ছে n-1 তম পাঁচ পর্যন্ত গেলে বুঝবো আমরা সর্টেড। আর আরেকটা কন্ডিশন কি হতে পারে, আর একটা কন্ডিশন হতে পারে, এখান থেকে আমরা দেখবো পাঁচ মানে আমরা কি করতেছি, পাঁচ মানে আমরা পাচ্ছি হচ্ছে 5 2 7 9 11, এখানে আমার 5-এ আমার কি আছে, পয়েন্টার আছে। 5 আমার 2 এর সাথে কম্পেয়ার হচ্ছে, 2 এর সাথে কম্পেয়ার হয়ে দেখতেছে 5 হচ্ছে 2 এর চেয়ে বড়, তাহলে 2 এই পাশে আসতেছে সব হয়ে 5 এই পাশে যাচ্ছে, 5 এর সাথে 7 এর কম্পেয়ার হয়ে দেখতেছে 5 ছোট, তার মানে 5 বসতেছে, তারপর পয়েন্টার 7 এ যাচ্ছে, 7 মানে কম্পেয়ার করতেছে 9 এর সাথে, 9 এর সাথে কম্পেয়ার করে দেখতেছে 7 ছোট, এখানে বসতেছে 9 এ পয়েন্টার চলে যাচ্ছে, পয়েন্টার 9 এ যাওয়ার পর দেখতেছে 9 11 এর সাথে তুলনা করবে, তুলনা করে দেখলো 9 ছোট, আর 11 ওই পাশে আসলো। ঠিক আছে, তো এইটা একটা পাঁচ গেল, পাঁচ যাওয়ার পরে আমি মোটামুটি শিওর লাস্টের এলিমেন্টটা সবচেয়ে বড় এলিমেন্ট, মোটামুটি না 100% শিওর লাস্টের এলিমেন্টটাই সবচেয়ে বড় এলিমেন্ট, আদতেও এটাই হইতেছে। ওকে, তো আমার লাস্টের এলিমেন্টের সাথে চেক দেওয়া লাগতেছে না এর পরের বার। এখন আমার পয়েন্টার যাচ্ছে 5 2 তে, এক নাম্বার ইন্ডেক্সে, সরি 0তম ইন্ডেক্সে, সেটা কি আমার হচ্ছে 2 2 5 7 9 11, 2তে আমার পয়েন্টার যাচ্ছে, 2তে পয়েন্টার যাওয়ার পর আমার 5 এর সাথে কম্পেয়ার করতেছে, 5 এর সাথে কম্পেয়ার করার পর 2 2 এর জায়গায় থাকতেছে, যেহেতু 2 ছোট, এরপর আমার পয়েন্টার শিফট করে 5 এ যাচ্ছে, 5 এ যাওয়ার পর দেখতেছে হচ্ছে 7 এর সাথে, 7 এর সাথে দেখে দেখলো যে 7 এর চেয়ে 5 ছোট, তার মানে 5 এর জায়গায় থাকতেছে, আমার 7 এ পয়েন্টার যাচ্ছে, 7 9 এর সাথে তুলনা করতেছে, দেখলো 9 এর চেয়ে ছোট, তাহলে হচ্ছে আমার পয়েন্টার যাচ্ছে 9 এ, এন্ড 7 7 এর জায়গায় থাকতেছে। এরপর 9 আর কারোর সাথে দেখার কিছু নাই, কারণ 11 হচ্ছে সর্টেড পজিশনে আছে। তো এখন আমার আর বাদ বাকি কি মানে চেক করার প্রয়োজন আছে নাই, কিভাবে বুঝলাম, কারণ আমার একটা এন্টায়ার পাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা একটাও সোয়াপিং করি না। তো একটাও যদি সোয়াপিং না করি, তার মানে বুঝবো আমার পুরো এটা সর্টেড অর্ডারে আছে। অ্যাকচুয়ালি কি সর্টেড অর্ডারে আছে দেখে বলতে পারতেছি আমরা, হ্যাঁ 2 5 7 9 11, এটা কিন্তু আমাদের সর্টেড অর্ডারেই আছে। তো বুঝতে পারছি দুটা কন্ডিশন, একটা 10-1 আর একটা কি, আমার যদি কোনো একটা পাশে কোনো কম্প্যারিজন না হয়। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? কোনো ডাউট থাকলে, কোনো কোশ্চেন থাকলে বলবেন, এরপরে কিন্তু আমরা কোডে যাচ্ছি, তো সিমুলেশন না বুঝলে কিন্তু কোড বুঝতে একটু প্যারা দিতে হবে। এনি ডাউট? ভাইয়া পাস ওয়ানে না আমরা কম্পারিজন করলাম। পাস ওয়ানে তো করলামই, হ্যাঁ এই যে সলভ করলাম 5 এর সাথে 2 এর, কিন্তু এরপরে 5 ডান পাশে গেল, 2 হচ্ছে লেফট সাইডে আসলো, অর্থাৎ এই আর এটা পাইলাম, তাই না? তো এরপরে আমরা এই আর থেকে 5 2 তে যাব, 5 2 তে যাওয়ার পর তো আমরা কোনো সলভ করতে পারি না, তাই না? কারণ আমার ফার্স্টে 2 এর সাথে আমি কি করব, 5 এর কম্পেয়ার করব, 2 তো ছোট, তার মানে আমার এই জায়গায় 2 থাকবে, এরপরে আমার পয়েন্টারটা 2 থেকে সরে 5 এ যাবে, তারপর 5 এর সাথে আমি 7 এর কম্পারিজন করব, তো 7 এর থেকে তো 5 ছোট, তার মানে 5 5 এর জায়গায় থাকবে, 7 এ পয়েন্টার যাচ্ছে, 7 9 এর সাথে কম্পেয়ার করবে, 9 এর চেয়ে 7 ছোট, তাহলে 7 7 এর জায়গায় থাকতেছে, 9 এ পয়েন্টার যে দেখবে যে এই পাশের যে এলিমেন্ট আছে এটা তো সর্টেড, তাহলে আমার আর দরকার নাই চেক করা। তাহলে এই যে এখানে আমার কোনো মানে শপিং হয়েছে, আমি ইনিশিয়ালি যে অ্যারেটা পাইছিলাম ওই অ্যারেটাই কিন্তু আমার কোনো shopping হইতো না। আমার ডাটা, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন। বুঝা গেছে? জি ভাইয়া। আর কোনো কোয়েশ্চেন কারো? কারণ আমাদের কিন্তু কোড বুঝতে গেলে সমস্যা হয়ে যাবে তখন, যদি আমরা সিমুলেশন না বুঝি, তখনই কিন্তু মানুষ কোড মুখস্থ করে, কোড মুখস্থ করে কিন্তু আসলে লাভ নাই কোনো, কোড মুখস্থের কিছু লজিকটা বুঝতে হবে বা সিমুলেশনটা বুঝতে হবে। সব ঠিকঠাক? পরের প্রসেসে আগাবো। ওকে, তো আমরা কোডে যাইতেছি। কোড কি দেখা যাইতেছে অ্যাকচুয়ালি এই পাশে নাকি বড় করবো না? ভাইয়া বড় করেন, ভাইয়া বোঝা যাচ্ছে না। ওকে, এখন জি ভাইয়া। না এত বড় করা যাবে না, তাহলে আমি লিখবো কই? আচ্ছা এখন এইটুক তো ঠিক আছে তাই না, বুঝা যাইতেছে? ওকে, তো আমাদের বেসিক যে স্ক্যানএফ থেকে শুরু করে অ্যাসিনক্রোনিক পিরিয়ড ডট এই পাশে রিটার্ন জিরো, অ্যারে ডিক্লেয়ার করা, অ্যারে ইনিশিয়ালাইজ করা, এগুলো আমরা পিপিএস এ শিখছি। তো এগুলার লজিক আমার এখানে দেখানোর কিছু মানে কোনো প্রয়োজন নাই। তো যাদের প্রয়োজন ওটা আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবো, বাট এখানে আপাতত দেখার কোনো প্রয়োজন নাই। তো ঠিক আছে, এখন আমি কি বলবো, ফার্স্ট অফ অল আমি একটা লুপ চালাবো। লুপ কোন পর্যন্ত চালাবো? আমার লুপ চলবে হচ্ছে n-1 পর্যন্ত, তাই না? তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, নাহলে এটা দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে। উম, আচ্ছা ড্রপে যাই, ড্রপে। ওকে, তো
হ্যাঁ, এখন ঠিক আছে, লেখাগুলো চালু অংশে। জি ভাইয়া। ওকে, সো আমার কি চলবে, n-1 পর্যন্ত লুপ চলবে। কেন চলবে? কারণ আমার যদি 7টা এলিমেন্ট থাকে, অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, কত পর্যন্ত যায়? 6 পর্যন্ত যায়। তো আমার অ্যারে কত পর্যন্ত? n-1 পর্যন্ত প্লাস হচ্ছে, মানে অর্থাৎ অ্যারে ইন্ডেক্সটা 1 করে বাড়তেছে। কেন বাড়তেছে? ওই যে আমরা পাশের এলিমেন্টের সাথে কম্পেয়ার করতেছি। এই ফ্ল্যাগটা আমি কেন নিলাম পরে বলতেছি। এখানে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0 ধরছে, ঠিক আছে। তো এরপরে আমরা আর একটা ফর লুপ চালাবো। কিসের ফর লুপ চালাবো? জে যেটা আছে, জে তে ফর লুপ চালাবো, জে ধরে। এখন আইটা কি এন্ড জেটা কি? আইটা হইতেছে অ্যাকচুয়ালি আমার 5, ওই যে 5 আছে না, যেটা 1 থেকে 4 পর্যন্ত করলাম, ওই 5টা কাউন্ট করার আমার সরি লুপ। এন্ড যেটা কি, যে হচ্ছে অ্যারের ইন্ডেক্স, যেটা আমরা সোয়াপ করতেছি, এখান থেকে এখানে নিচ্ছি, এখান থেকে এখানে নিচ্ছি, এই পাশে যে আমরা সোয়াপ করতেছি বা কম্পেয়ার করতেছি, সেইটার কি, সেইটার হচ্ছে আমাদের লুপ। তো এটা হচ্ছে মনে রাখবো, ওই ক্ষেত্রে আমাদের বা এই কোডের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কম্পেয়ার করার লুপ। ওকে, তো যে হচ্ছে আমরা কত পর্যন্ত নিচ্ছি, n-1 -i পর্যন্ত। এখন কেউ কি বলতে পারবো -i পর্যন্ত কেন? মাঝখানটাতে আমরা 6 পর্যন্ত কম্পেয়ার করবো, কিন্তু 6 পর্যন্ত না করে n-1 -i পর্যন্ত কম্পেয়ার করছি। কেউ কি বলতে পারবো কেন? কারণ ভাইয়া ওটা অলরেডি সর্টেড অবস্থায় আছে। হ্যাঁ, এই যে প্রত্যেকবার আমি যে বললাম n আর লাস্টের nটা এলিমেন্ট সর্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যখন 5 আইতে আসি, তখন আমার লাস্টের i এলিমেন্ট সর্টেড আছে, অর্থাৎ 1 হলে লাস্টের একটা, 2 হলে লাস্টের দুটা, এই হলে তিনটা হবে না তা না, n-1 দিয়ে হবে, কিন্তু ওই যে আমার ভাই আপনার প্রত্যেকবার নেট ইস্যু করতেছে। কত বেশি ইনসিডেন্ট করা যায়। তো n-1 -i পর্যন্ত আমাদের লুপ চলবে, সিমিলার যে প্লাস প্লাস হবে। ওকে, তো এখন আমরা কি দেখবো, কি দেখতেছিলাম আমরা, বাম পাশের এলিমেন্ট অর্থাৎ লেফট সাইডের এলিমেন্ট আমাদের রাইট সাইডের এলিমেন্টের চেয়ে বড় কিনা, অর্থাৎ a of j is greater than a of j plus 1, অর্থাৎ a of j, j এর ভ্যালু সাপোজ আমার এখন আছে 2, অর্থাৎ a of 2 মানে কি, 3 নাম্বার পজিশনে যে এলিমেন্টটা আছে সেটা, যেহেতু ইন্ডেক্সিং আমাদের 0 থেকে শুরু হচ্ছে, এটা কি আমার j+1 অর্থাৎ a of 3। 4 নাম্বার পজিশনে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের চেয়ে বড় কিনা। এখানে আরেকটু বলে রাখি, এ কি আমার, এ হচ্ছে আমার অ্যারে। ওকে, সো অনেকে এ আর আর দিয়েও করে, তো এ আর আরও দেয়, তো একই জিনিস, দুটাই অ্যারে, ঠিক আছে। তো আমাদের অ্যারের যে ভ্যারিয়েবলের নামটি সেটাই। তো এখানে আমরা কি করতেছি, চেক করতেছি যে বড় কিনা। যদি বড় হয় কি করবো আমরা, সোয়াপ করব। সোয়াপ করলে কি হয়, সোয়াপের কোডটা আমরা কিন্তু দেখে আসছি। টেম্পের মধ্যে ফার্স্ট অফ অল এর ভ্যালু রাখবো, মানে অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা রাখবো বা বাম পাশের ইন্ডেক্সের ভ্যালুটা রাখবো। তারপর কি করব, বাম পাশের ইন্ডেক্সের মধ্যে ডান পাশের ভ্যালুটা রাখবো, এরপর ডান পাশেরটার মধ্যে টেম্পের ভ্যালুটা রাখবো, যেটা আমরা সোয়াপিং এ দেখা যাচ্ছে। তো এতটুকু আমার মনে হয় না বুঝায় দেওয়ার প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগের কাজটা কি, এখন কেউ কি বলতে পারবেন? পুরা কোডটা দেখলে হয়তো একটু ভালো বলতে পারবেন। এই যে এখানে লেখা আছে ফ্ল্যাগের কাজ, এনিওয়ান? তো এটা কি কাউন্টের মতো কোনো কাজ করে? কাউন্টের মতোই কাজ করে, কিন্তু কি কাউন্ট করতেছি আমরা? এনিথিং, মানে যে কোনো অ্যান্সার হতে পারে, ভুল হোক খারাপ হোক হোয়াট এভার, মানে অ্যান্সার দেওয়াটাই বড় বিষয়, ট্রাই করাটা, থিঙ্কিং, এটাই অ্যালগরিদম। এটা কি 5টা কাউন্ট করতেছে? 5টা কাউন্ট করতেছে না অ্যাকচুয়ালি, কারণ ফ্ল্যাগ কিন্তু 1 হইতেছে কিসে, কম্প্যারিজনের লুপের ভিতরে। তার মানে আমার ফ্ল্যাগটা কি কাউন্ট করতেছে, কোনো কম্প্যারিজন বা সোয়াপিং, অ্যাকচুয়ালি সরি কম্প্যারিজন না, সোয়াপিং। এই যে আমার ইফ এর ভিতরে আছে না, তো ইফটা কি আমার সোয়াপ করার কন্ডিশন। তো সোয়াপ হলে আমরা ফ্ল্যাগটা 1 করতেছি। কেন করতেছি, ওই যে আমি বললাম না যে ছোট করে নিই, ওকে। তো ওই যে আমি বললাম না যে আমার যদি কোনো সোয়াপিং না হয়, ঠিক আছে, তো সোয়াপিং যদি না হয় সেই ক্ষেত্রে আমি বুঝে নিব আমার অ্যারেটা সর্টেড আছে, তাহলে আমার কোডটা ব্রেক করে ফেলবো। অর্থাৎ আমার মানে আর চেক করার কোনো প্রয়োজন নাই, 5-3 5-4 5-5 যাওয়ার দরকার নাই। অ্যারেটাকে যতটা বা সর্টিংটাকে যতটা অপটিমাইজ করা যেতে পারে, তো ওই 5টাই আমরা কাউন্ট করতেছি। যে আমার যদি অ্যাকচুয়াল, সরি 5 না, ওই সোয়াপিংটাই আমরা কাউন্ট করতেছি, যে আমার যদি অ্যারেতে কোনো সোয়াপিং না হয় সেক্ষেত্রে আমরা বুঝবো অ্যারেটা সর্টেড। এই যে আমার যে সোয়াপিং হয়েছে, এখানে আমি আরেকটু ক্লিন করি, এটা একটু লেট রেসপন্স দিচ্ছে, যেহেতু অনেকক্ষণ ধরে রেকর্ডিং চলতেছে, প্লাস 2টা মিনিট। ওকে, সো হ্যাঁ হয়েছে। ওকে, তো এই যে এটা কি আমার, এটা হচ্ছে সোয়াপিং কন্ডিশন। তো এই সোয়াপটা যদি হয় তখনই আমি ফ্ল্যাগটাকে 1 করে দিচ্ছি, আর না হলে প্রত্যেকবার
5 যখন শুরু হচ্ছে, এটা কি, এটা কিন্তু আমার 5 কাউন্ট করে, তাই না, এই লুপটা। তো 5 যখন শুরু হচ্ছে আমি ফ্ল্যাগটাকে 0 বানায় দিচ্ছি। অর্থাৎ আমার যদি এন্টায়ার পাসে কোনোবার সোয়াপিং হয় তখনই হচ্ছে আমি ফ্ল্যাগটাকে 1 করতেছি, এছাড়া আমার 0 থাকতেছে। তো আমি একটা কন্ডিশন দিচ্ছি, ফ্ল্যাগ যদি আমার 0 থাকে তার মানে বুঝবো আমার কোনো সোয়াপিং হয় না। অর্থাৎ এই যে ইফ কন্ডিশনটা আছে, এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকেই নাই আমার কোড, তাহলে কি করবো, আমি ব্রেক করে দেবো, অর্থাৎ কোড থেকে আমি বের হয়ে যাবো। ঠিক আছে, তার মানে আমি বুঝবো এই আমার সর্টেড অ্যারে। এরপরে আমি জাস্ট অ্যারেটাকে প্রিন্ট করবো, অ্যারে প্রিন্ট করার বাবারে, এরপরে অ্যারে প্রিন্ট করার হোপফুলি আমরা আহ, আচ্ছা একটু ওকে, একটু গ্লিচ দেখা দিতে, হোপফুলি ঠিক হয়েছে না, এখনো হয় নাই। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে আমার অ্যারে প্রিন্ট করার সিস্টেম। তো এটা হোপফুলি আমরা জানি। তো অ্যারে কিভাবে প্রিন্ট করতে হয় এটা আর আলাদা করে দেখানোর কিছু নাই, এই যে লাস্টে আমরা প্রিন্ট করে দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ছিল আমাদের কোড। কোডে কারো বুঝতে সমস্যা হয়েছে, কোডে যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। এনি টাইপ অফ ইস্যুস, কোড সবাই কি বুঝছি, সবাই ঠিকঠাক বুঝছি কোড? হ্যাঁ, সবাই হোপফুলি বুঝছি, যেহেতু কোনো রেসপন্স আসেনি। তো এরপরে এরকম একটা সিমিলার ডাটা আছে, তো আমরা এই ডাটা দিয়ে একটু সিমুলেশনটা দেখি। আমরা কিভাবে সিমুলেশনটা দেখতে পারি, একটু দাঁড়ান, কিবোর্ডটা নিয়ে নেই। ওকে, তো আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করছে? রান করলে ভালো হতো। ওকে, রান করার কিছু নাই, বাট আমরা সিমুলেশনটা একটু ভালো করে দেখবো। ঠিক আছে, রান করতে গেলে আমাদের পুরা কোডটা আর ওই যে স্ক্যান করা এই সেই করা করতে হবে। তো এই ক্ষেত্রে একটু অন্যদের জন্য টাইম কনজিউমিং লাগবে বা লাগতে পারে, যেহেতু স্ক্যান করা লাগবে আবার এটসেট্রা এটসেট্রা আছে। আমরা হচ্ছে সিমুলেশনটা একটু সুন্দর করে দেখবো কিভাবে কাজ করতেছে। থিওরিতে মূলত সিমুলেশনটাই আসে, আমাদের কোড আসে না। ঠিক আছে, তো আমরা মানে কোড আসলে, মানে খুব কম আসে, রেয়ারলি আসে, কোড আসলেও পারা উচিত। তো আমরা কি করতে পারি, আচ্ছা এখানে করাই আছে ওপেন। আমরা হচ্ছে যে কোনো যেই সর্টিং হোক সার্চিং হোক, এটা আমরা আমাদের ব্রাউজারে ওই সর্টিং বা সার্চিং এর নাম লিখে সিমুলেশন লিখে সার্চ দিব। ভিজুয়ালগো নামের একটা ওয়েবসাইট আছে, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, আর একটা হচ্ছে sortVisualizer.com। দুটাই খুবই ভালো, বাট সর্ট ভিজুয়ালাইজারটা হচ্ছে শুধু সর্টিং এর ক্ষেত্রেই, বাট ভিজুয়ালগোটা হচ্ছে সর্টিং সার্চিং এনিথিং। তো এখানে হচ্ছে এই যে বাবল, সিলেকশন, ইনসার্শন, মার্জ, কুইক, কাউন্টিং, রেডিক্স সব রকম হচ্ছে সিমুলেশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, এই যে ক্রিয়েট অপশনে দিব, ক্রিয়েট এটা কি, এ হচ্ছে আমার অ্যারে। এম কি, আমার কতগুলা সংখ্যা আছে, এখানে কয়টা আছে, আমার 8টা আছে, তাই না, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কই গেল, 8টা আমরা কমাই দিই, 8 লিখে দিই, 8 দিলাম। এরপরে আমরা আমাদের মতো করে অ্যারে দিয়ে দেখি অ্যাকচুয়ালি কেমন হয়। 2 3 4 6 10 11 15 18। তো 2 3 4 6 10 11 15 18 ওকে। তো এই হচ্ছে আমার অ্যারে। এখন আমি যদি গো দেই আমাকে একটা সুন্দর করে সিমুলেশন দিবে। তো আমি একটু দেখি করা যাইতে পারে এটা। ওকে, আচ্ছা একটু স্লো করলে ভালো হতো, যদি তাড়াতাড়ি মনে হচ্ছে করে। তো এই যে আমার হচ্ছে 2 3 4, আচ্ছা সর্টেড হয়ে গেল কেন, আচ্ছা সর্ট, আচ্ছা এই যে এখন সিমুলেশনটা আসবে। ওকে ডান, একটা মিনিট, আমার সম্ভবত সর্টেড এটাই গেছে। 3, আচ্ছা আরেকবার রিফ্রেশ দিন, সমস্যা নেই। ক্রিয়েট 2 3 4 6 10 11 15 18 2 3 4 6। আচ্ছা এটা তো সর্টেডই আছে। আচ্ছা এটা আমি খেয়াল করি না, এটা কিসের জন্য দিছিলাম জানি আমি। আচ্ছা আমরা অন্য কোনো ডাটা চেক করি, এটা সর্টেডই আছে, তো এটা নিয়ে লাভ নাই আমার। আমি দিলাম 2 7 9 3 10 5 11, কটা হলো, 2 7 9 3 10 5 11, আরেকটা লাগবে, আরেকটা হচ্ছে 1। ওকে, তো এই হচ্ছে আমার আনসর্টেড ডাটা দিলাম আমরা। এলিমেন্ট 10 দাও এখানে। ওকে, এটা এটা আমি চেঞ্জ করে নিতাম, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। তো কটা হলো আমার, 2 7 9 3 10 5 11 1। ওকে, তো 8টাই হয়েছে আমার হোপফুলি। এখন আমরা যদি গো দেই, এই যে কিভাবে সর্ট হচ্ছে এখানে লেখা উঠতে হবে। ওকে, সর্টিং হচ্ছে, হ্যাঁ এই যে সর্টিং কিভাবে কম্পেয়ার হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। কোডটাও কাজ করতেছে, কোথায় দেখা যাচ্ছে, যদিও কোডটা ফাংশন লেখা আছে তো বুঝবো না। ওই যে হলুদ মানে হচ্ছে একটা আমাদের অলরেডি সর্টেড হয়ে গেছে, তার মানে ওইটা চেক করতে হবে না আমাদের। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সিমুলেশন প্রসেস। এবার 9 সর্ট হয়ে গেছে, পরের বার আমার 7 সর্ট হয়ে যাবে, তারপরের বার 5 সর্ট হয়ে যাবে, তারপরের বার 3 সর্ট হয়ে যাবে, তারপরের বার 2টাই সর্ট হয়ে যাবে।
যেহেতু লাস্টে একটাই আছে তার মানে ওটা সর্টেড হয়ে গেছে। তো এই ছিল আমাদের সর্টিং এর ভিজুয়ালাইজেশন। কোনো রকম বুঝতে কি সমস্যা হয়েছে? ভাইয়া নিচে যেটা, এটা কি আমাদের যে কোডটা দেখালেন সেই কোডটাই? কোডটা ওই কোডটাই, কিন্তু এই জায়গায় হচ্ছে আমাদের সোয়াপিং এর ফাংশন ইউজ করছো, যেহেতু ইফিশিয়েন্ট ওয়ে সোয়াপিং এর ফাংশন ইউজ করা, বাট আমাদের একাডেমিক্যালি কোনো রকম ফাংশন ইউজ করতে দিবে না, ঠিক আছে? আর এই যে সোয়াপ ইকুয়াল টু ফলস লিখছে না, এটা বুলিয়ান লিখছে, ফলস আর ট্রু, সেখানে আমরা 0 আর 1 লিখতেছি। সোয়াপের বদলে আমরা কি ফাংশন নিছি? আমরা ফাংশন নিছি হচ্ছে ফ্ল্যাগ, আর যে কোনো কাউন্ট নিলেও সমস্যা নাই, ঠিক আছে? এই যে ফর I ইকুয়াল টু 1 থেকে ইন্ডেক্স অফ আনসর্টেড এলিমেন্ট, ইন্ডেক্স অফ লাস্ট আনসর্টেড এলিমেন্ট -1, অর্থাৎ I ইকুয়াল টু 0 থেকে I ইকুয়াল টু n-1 মাইনাস j। ওকে, ভাইয়া সোয়াপ তারপরে ফ্ল্যাগ এগুলো তো কোনো ইনবিল্ট ফাংশন না, না? সোয়াপ হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন, ফ্ল্যাগ হচ্ছে একটা ভ্যারিয়েবল, জাস্ট আমরা যেটা ধরে একটা কাউন্টার নিচ্ছি, ঠিক আছে, বা কাউন্ট নিচ্ছি। কিন্তু আমরা এখানে যদি এই যে সোয়াপিং এর আমরা যেটা দেখি, যে আমরা যদি এই পুরা যে টেম্প ইকুয়াল টু a অফ j ইকুয়াল টু f(j+1) এগুলা না লিখে যদি আমরা সোয়াপ a কমা সোয়াপ a অফ j কমা a অফ j+1 লিখি, তাহলে আমার সোয়াপ হয়ে যায়। কিন্তু এটা আমাদের একাডেমিক্যালি ব্যবহার করতে দেয় না। লিখলে কোডটা কিন্তু ঠিকই পারফর্ম করবে, বাট এটা আমাদের করতে দিবে না। সিতে হয় কিনা আমি জানি না, C++ হয়, বাট আমাদের কোনোভাবে কোনো ল্যাঙ্গুয়েজে সিতেও দিবে না, C++এও দিবে না, ঠিক আছে? তো এটা আমাদের ম্যানুয়ালি সলভ করতে হবে, এই যে যেভাবে আমি দেখাই দিচ্ছিলাম সোয়াপিং এ। ওকে, তো বুঝা গেছে? কোনো রকম ইস্যু? যে কোনো ইস্যু থাকলে বলতে পারেন। ভাইয়া পরীক্ষায় কি কোডটা আসবে নাকি সুডো কোড আসবে, কিরকম ভাবে পরীক্ষা আসতে পারে? কোডটা আসার চান্স খুবই কম। আমাদের সোয়াপিং মানে যে সিমুলেশন সেটাই আছে। তো আপনাকে ওই যে পাস 1 কি হচ্ছে, পাস 2 তে কি হচ্ছে, ওইভাবে করে দেখাতে হবে। পাস 1 এর অ্যারেটা হচ্ছে 52791, সরি 11। এরকম তো এত ভালো অ্যারে দিবে না যে আপনার একবার সর্ট করলে হয়ে যাচ্ছে। এরকম বড় অ্যারে দিবে যেখানে হচ্ছে আপনার 5-6 বার সর্ট করা লাগতেছে। তো 5-6টা পাসে আপনার লাস্ট এলিমেন্টটা কি হচ্ছে ওইভাবে করে দেখাবে, ঠিক আছে? তো আর এইভাবে করে কাটে দিবেন না, জাস্ট আপনি একটা পয়েন্টার দিয়ে দেখাবেন যে আমার এই পর্যন্ত সর্টেড লাস্ট এলিমেন্ট। আমি আপনাদের বোঝানোর জন্য দেখাইছি। তো এটা আপনাদের টিচার ভিত্তিক একজন এক এক রকম করে। তো টিচাররা বলে দিবে যে আপনাদের ক্লাসে যে আপনি এইভাবে করে লিখবেন খাতায়। তো খাতায় লেখা হামুরি কিছু না, just এই পাঁচটাই আপনাকে খাতায় লিখতে হবে। আপনি এইভাবে লিখলেও আপনি মার্ক পেয়ে যাওয়ার কথা যদি টিচার হামুরি স্ট্রিক্ট না হয়। কিন্তু কিছু কিছু সেকশনে একটু রুলস এন্ড রেগুলেশন ফলো করা লাগে টিচারে। তো এইটা একটু আপনারা ক্লাসে ফলো করবেন, বুঝা গেছে? ওকে ভাই। ঠিকঠাক। ওকে, তো আমি আপাতত রেকর্ডিংটা অফ করতেছি, যেহেতু আচ্ছা গাজী অফ করতে পারো চাইলে।